আজকে আমরা পড়বো গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড। সেই দিন হাবিব ভাই বলছিলেন যে সালাম কন্টাক্ট আর ইস্তেসনা কন্টাক্ট হলো খালাতো ভাই বোন। তো সেটা আপনারা আশা করি সেদিক খেয়াল রেখে পড়বেন। সালাম যেহেতু পড়া হয়েছে, বেসিক স্ট্যান্ডার্ড সবগুলো পড়া হয়েছে, শুধু সালামটা বাদ রয়ে গেল। মোশারাকাটা বাদ আছে, আমরা মোশারাকা দেখি শুক্রবার হয়তো ধরবো। তো আজকে ইস্তেসনা কন্টাক্ট পড়ার মধ্যে দিয়ে মোটামুটি আমাদের আউট স্ট্যান্ডার্ডের অলমোস্ট সব পড়া হয়ে যাবে। বাকি থাকবে যেসব স্ট্যান্ডার্ড গুলো, সেগুলো সবই হাইব্রিড। আমরা যদি এতটুকু বুঝে থাকি, যতটুকু পড়ছি, আশা করি বাকিগুলো নিয়ে আর বেশি পড়াশোনার কিছু বাকি থাকবে না। আশা করি খুব সহজে আমরা আগাতে পারবো। তো আজকের ক্লাসে কন্ডাক্ট করবেন আমাদের সবার প্রিয় স্যার, মোহাম্মদ শাহেদ আলম স্যার। স্যার শুরু করেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন প্লিজ। জি, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা একটু শুরু করি তাহলে। আজকের স্ট্যান্ডার্ডটা যেমনটা তাজাম্মুল ভাই বলছিলেন যে আজকের স্ট্যান্ডার্ডটা শুধুমাত্র পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, এটা অনেক বড়, ঠিক আছে। এবং এটা পরীক্ষা ছাড়াও আমি মনে করি যে ইসলামী ব্যাংকিং এ যারা আছেন আপনাদের জন্য প্র্যাকটিক্যালি এটাকে জানা এবং ইনস এন্ড আউটস বোঝা খুব বেশি জরুরি। তো সেক্ষেত্রে যেহেতু এটা বড় একটা স্ট্যান্ডার্ড, গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডার্ড, সেহেতু আজকে রাতের বেলা, এটা বেসিক্যালি শুক্র শনিবারের স্ট্যান্ডার্ড। তাজাম্মুল ভাই বলছিলেন যে পারবা কিনা এই দিনে, বললাম কোনো সমস্যা নাই, সবাই সবাই হেল্প করলে আমি পারবো ইনশাল্লাহ। তো হেল্পটা হলো এমন, যেহেতু স্ট্যান্ডার্ডটা বড়, রাতের বেলা আমরা সবাই অফিস করে আসছি, আমরা খুব সহজে পড়ার চেষ্টা করব। আমরা প্রশ্ন করব হলো শুধুমাত্র যেই টেক্সট পড়তেছি ওই টেক্সটের কোনো কিছু যদি না বুঝি, কোনো অংশ বা কোনো ব্যাখ্যা যদি আমাদের বুঝে না আসে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রশ্ন করব। যদি টেক্সটের বাইরে কোনো প্রশ্ন থাকে, সংযুক্তিমূলক প্রশ্ন, মনে করেন যে এটা এমন হইলে, ভিন্ন হইলে কি হবে, হ্যাঁ, তো ভিন্ন হইলে এমন অপশন গুলোর যখন প্রশ্ন করবেন, এগুলো আপনার সামনে গেলে আশা করি সবগুলো প্রশ্ন উত্তর পাওয়া যাবেন। এই টাইপের প্রশ্ন না করে যেই লাইন পড়াচ্ছি, যেই প্যারাটা পড়াচ্ছি, ওই প্যারায় কোনো প্রশ্ন থাকলে শুধুমাত্র এটা করবেন ইনশাল্লাহ। আর কোনো ইস্যু না বুঝলে তো এটা বললাম যে ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই এখানে। এটাকে আমরা মাস্টার স্ট্যান্ডার্ড বলি বা বেসিক স্ট্যান্ডার্ড বলি। যে সকল স্ট্যান্ডার্ড গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে এটা অন্যতম। পরীক্ষায় এমন হইতে পারে যে 7-8টা থেকে 10টা কোশ্চেন কমন পেয়ে যেতে পারে, কমপক্ষে 5টা ঘুরে ফিরে আসে মোটামুটি। এটা ভাই আমি দিছি তো, পিডিএফ ফাইল তো। অলরেডি অলরেডি 177% জুম করা আছে আর কি। আচ্ছা, আমরা যে যে স্ট্যান্ডার্ডটা পড়বো এটা হলো যে ইস্তিসনা এন্ড প্যারালাল ইস্তিসনা। ইস্তিসনা এবং প্যারালাল ইস্তিসনা। সালাম কি পড়া হয়েছে আপনাদের? সালাম কি কি বললো, মানে পড়া হয়েছে না হয় নাই কোনটা? জি, পড়া হয়েছে। আচ্ছা, সালামের মতো এটা মানে একটা ইস্তিসনা চুক্তি হবে। এই ইস্তিসনা চুক্তিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য অথবা এই ইস্তিসনা চুক্তিটাকে মানে ডেলিভারি দেওয়ার জন্য আরেকটা ইস্তিসনা চুক্তি করা হবে। যদি এটা করা হয় তাহলে এটাকে প্যারালাল ইস্তিসনা বলতেছে। এটা কেমন, মনে করেন যে ইসলামী ব্যাংক একটা ইস্তিসনা চুক্তি করলো, কোন একটা খাট উনি কিনলো, হ্যাঁ, ইস্তিসনা চুক্তির মাধ্যমে খাট কিনে ওই খাটটা আবার আরেকজনের কাছে ইস্তিসনার ভিত্তিতে বিক্রি করলে সেটাকে বলা হচ্ছে প্যারালাল ইস্তিসনা। তো ইস্তিসনা মানেটা কি আসলে? ইস্তিসনার শব্দের অর্থ দুইটা। এটা আরবি শব্দ তো, এখানে একটা শব্দে আপনার এটার অর্থটা বোঝানোর স্কোপ নাই। এই যে দেখেন এখানে নিচে দেয়া আছে, দি অ্যারাবিক টার্ম ইস্তিসনা অ্যাপ্লাইজ টু বোথ ম্যানুফ্যাকচারিং এন্ড কনস্ট্রাকশন।
এটা যদি আপনি মাথায় রাখতে পারেন এবং এই ব্যাপারটা যদি আপনি বুঝেন, তাহলে পুরাটা স্ট্যান্ডার্ড আপনার বোঝাটা খুব ইজি হবে। তার মানে কি, ইস্তিসনা শব্দের অর্থই হলো কোনো কিছু ম্যানুফ্যাকচার করা, কোনো কিছু কনস্ট্রাকশন করা, হ্যাঁ, কোনো কিছু তৈরি করা অথবা কোনো কিছু বানানো। এটা কেমন, আপনি যদি দোকানে যান, দোকানে গিয়ে বলেন যে ভাই এই গাড়িটা তো আছে, ভাই এই মোটরসাইকেলটা আছে, মোটরসাইকেলটা আমি কিনতে চাই, এটা ইস্তিসনার ভিত্তিতে কিনবো, এটা হবে না। কেন হবে না? কারণ এটা অলরেডি বানানো আছে। যেখানে বানানোর কোনো প্রক্রিয়া নাই, যেখানে ম্যানুফ্যাকচারিং এর বা কনস্ট্রাকশনের কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে না, ওই সকল আইটেম গুলোতে ইস্তিসনা চুক্তি অ্যাপ্লিকেবল হবে না। যেমন আমরা এর আগে কোনো এক ইয়াতে বলেছিলাম যে আপনি মুদারাবায় মুশারাকায় বা এই সালামে আপনি আমজাম কাঁঠাল কলাও কিনতে পারবেন, কিন্তু আমজাম কাঁঠাল কলা যেহেতু বানায় না, ম্যানুফ্যাকচার করে না এবং কনস্ট্রাকশনও করে না, সুতরাং ইস্তিসনা চুক্তিতে আমজাম কাঁঠাল কলা কিনা যাবে না। পরীক্ষায় এটা আসে যে মনে করেন বলে দিল কোন এক ক্লায়েন্ট আসছে ইসলামী ব্যাংকের কাছে, সে 10 মণ ধান কিনবে। 10 মণ ধান কেনার জন্য তার মানে ফাইন্যান্স দরকার। নিচের কোন মোড অফ ফাইন্যান্সিং দিয়ে এই ধান কেনা যাবে অথবা কিনা যাবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে যদি আসে তাহলে আপনি ইজিলি বুঝে যাবেন যে আপনি মুরাবাহায় ধান কিনতে পারবেন, সালামেও ধান কিনতে পারবেন, কিন্তু ইস্তিসনায় কি ধান কিনা যাবে? বলেন তো কেউ। ইস্তিসনা মোডে কি ধান কিনা যাবে? যাবে না স্যার, যাবে না। যাবে হ্যাঁ, না। এক্স্যাক্টলি যাবে না। কেন? কারণ ধান ম্যানুফ্যাকচারও করে না, কনস্ট্রাকশনও করে না। ঠিক আছে, জি, সুতরাং জি। আমি মাথায় মাথায় আমরা একদম একবারে গেঁথে ফেলি যে ইস্তিসনা মানে হলো কোনো একটা কিছু ম্যানুফ্যাকচার করতে হবে, কোনো একটা কিছু বানাইতে হবে, বানানো কোনো কিছুতে এটা অ্যাপ্লিকেবল হবে না। এবার আমরা স্ট্যান্ডার্ডে যাই। স্কোপ অফ দি স্ট্যান্ডার্ডে আমরা জানি কি আলোচনা করা হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। দি স্ট্যান্ডার্ড কাভার্স ইস্তিসনা এন্ড প্যারালাল ইস্তিসনা ট্রানজাকশনস whether the institution is acting as an ultimate purchaser। বলতেছে যে ব্যাংক যদি আলটিমেট পারচেজার হয় অথবা ইজ অ্যাক্টিং অ্যাজ আ ম্যানুফ্যাকচারার, অথবা ব্যাংক কি করলো, ম্যানুফ্যাকচারারের কাজ করলো, শার্ট বানানোর কাজ ব্যাংক করতেছে, হ্যাঁ, অথবা অ্যাজ আ বিল্ডার ফর কনস্ট্রাকশন, অথবা কোনো একটা বিল্ডিং বানানোর কাজটা ব্যাংক করতেছে। এ ব্যাংক পারচেজার হোক, আলটিমেট পারচেজার হোক, অথবা সেলার হোক, ম্যানুফ্যাকচারার হোক, যা কিছু আছে এই দুই ক্ষেত্রে যত ধরনের টার্মস এন্ড কন্ডিশনস আছে এই স্ট্যান্ডার্ডে এগুলো সবগুলো কভার করবে। ঠিক আছে, এবার ইস্তিসনা চুক্তিটা আসলে কি জিনিস এই আইটেম 2 তে বলা হচ্ছে। কনক্লুশন অফ এন ইস্তিসনা কন্ট্রাক্ট এট দি টাইম অফ কন্ট্রাক্টিং অর আফটার দি bilateral প্রমিস। সরি, আচ্ছা, তাহলে কনক্লুশন অফ এন ইস্তিসনা কন্ট্রাক্ট, একটা ইস্তিসনা চুক্তি সম্পাদন কখন? এট দি টাইম অফ কন্ট্রাক্টিং অর আফটার দি bilateral প্রমিস। চুক্তির সময়ে ইস্তিসনা চুক্তিটাকে সম্পাদন করার যে ইস্যুটা আছে সেটা, অথবা বাইলেটারাল প্রমিস করছে, দুইজনই বলছে যে আমি প্রমিস করলাম, আপনি আরেকজন বললো আমিও প্রমিস করলাম তো আপনার কাছ থেকে কিনবো। হ্যাঁ, এই কন্ট্রাক্টিং এর সময়ে অথবা বাইলেটারাল প্রমিসের পরে একটা ইস্তিসনা চুক্তির কিভাবে হবে, তার কি কি টার্মস এন্ড কন্ডিশনস হতে পারে, এই ব্যাপারে এখানে আমরা আলোচনা শুনবো। 211 এ বলা হচ্ছে ইট ইজ পারমিসেবল দ্যাট দি ইনস্টিটিউশন এন্ড আ কাস্টমার কনক্লুড এন ইস্তিসনা কন্ট্রাক্ট বিফোর দি ইনস্টিটিউশন assumes the title to the subject matter to be sold to the customer। এখানে একটা জিনিস আপনারা জানেন যে যখন মুরাবাহার ক্ষেত্রে আমরা কথা বলি, মুরাবাহায় বলা আছে যে যদি টাইটেলটা, ওনারশিপটা এবং পসেশনটা যদি ব্যাংকের হাতে না আসে, সেক্ষেত্রে ব্যাংক সেটা কি করতে পারবে না, বেচতে পারবে না। হ্যাঁ, বেচতে পারবে না, কারণ ব্যাংকের ওনারশিপ নাই, সেটা বিক্রি করা সম্ভব না। বাট ইস্তিসনার ক্ষেত্রে কি বলতেছে, আমরা জানি এটা কনস্ট্রাকশন করতে হবে অথবা ম্যানুফ্যাকচার করতে হবে, বলতেছে এটা বৈধ ব্যাংকের জন্য যে সে টাইটেলটা যদি এজিউম নাও করে, হ্যাঁ, এই যে এজিউম বিফোর দি ইনস্টিটিউশন এজিউমস দি টাইটেল, যদি কোনো একটা সম্পদের বা কোনো একটা সাবজেক্ট ম্যাটারের কোনো মালিকানা সে এজিউম না করে, তার অধীনে না আসে, তারপরেও সে এটা কাস্টমারের কাছে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। অথবা টু দি ম্যাটেরিয়ালস ফ্রম উইচ দি সাবজেক্ট ম্যাটার উইল বি প্রডিউসড, অথবা এমন ম্যাটেরিয়ালটাও বিক্রি করতে পারবে যে ম্যাটেরিয়াল থেকে আসলে কি সাবজেক্ট ম্যাটারটা তৈরি হবে। আমরা অর্ডার দিলাম যে একটা খাট বানাই দিতে হবে, তো খাট কিসের থেকে তৈরি হয়? কাঠ থেকে। এই কাঠটা বিক্রি করে দিতে পারবে। সরি, একটা ফোন আমি একটু রিসিভ করতে হচ্ছে, হ্যাঁ।
আচ্ছা, তাইলে আমরা 1 নম্বরে যেটা জানলাম যে অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে ওনারশিপটা আসা লাগে, যেই পণ্যটা আমি বিক্রি করব, হ্যাঁ, যে সাবজেক্ট ম্যাটারটা আমি বিক্রি করব সেটা ওনারশিপ না থাকলে বিক্রি করা যায় না। বাট ইস্তিসনার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ম্যাটারটা যদি ওনারশিপে না থাকে, অথবা সাবজেক্ট ম্যাটার বানানোর যে ম্যাটেরিয়ালস আছে সেটাও যদি আমাদের ওনারশিপে না থাকে, ওটা সেল করা যাবে। ঠিক আছে, ইট ইজ পারমিসেবল, এটা বৈধ। 212 তে যেটা বলা হয়েছে, ইট ইজ পারমিসেবল ফর দ্য ইনস্টিটিউশন টু বেনিফিট ফ্রম এনি প্রাইস অফার্স or quotations that the customer has obtained from other dealers or suppliers। বলা হচ্ছে ব্যাংকের জন্য এটাও বৈধ যে কোনো একটা কাস্টমার হ্যাজ অবটেইনড ফ্রম আদার ডিলার্স, অন্য একজন ডিলারের কাছ থেকে একটা কোটেশন এনে দিল, বললো যে ভাই এই কোটেশনটা আমি দিলাম, এই কোটেশন অনুযায়ী আপনি আমাকে কি করে দিবেন, একটা খাট বানাই দিবেন অথবা একটা আলমারি বানাই দিবেন। যদি এমন কোনো একটা কোটেশন অথবা অফার লেটার কাস্টমার এনে দেয় ব্যাংকের কাছে, হুম, to assist it in the evaluation of expenses and the computation of prospective profit। বলা হচ্ছে যে এই একটা তো মানে মনে করেন যে ইসলামী ব্যাংকের কাছে কেউ আসলো, একটা খাট বানাই দিতে হবে, ইসলামী ব্যাংক রাজি হলো, ঠিক আছে আমি বানাই দেবো। এখন ক্লায়েন্ট একটা ভাউচার বা কোটেশন এনে দিল বা প্রাইস লিস্ট বা অফার এনে দিল, এনে বললো যে এই খাটটা বানাইতে সে এই একটা অফার লেটার দিল, এনে 1 লাখ টাকা লাগবে, এখন আপনাকে কত দেওয়া লাগবে বলে। এখানে তো প্রাইস বলা কিন্তু আগে বলে দিই, স্ন্যাপটার প্রাইস বলে দেওয়াটা শর্ত না, বলা লাগবে না বা বলবেনও না, হ্যাঁ, ব্যাংক বলেও না, শুধুমাত্র মুরাবাহার ক্ষেত্রে প্রাইসটা এবং প্রফিটটা বলা লাগে। হ্যাঁ, তো যেহেতু এনে দিল কি 1 লাখ টাকার একটা কোটেশন দিল যে এই অনুযায়ী আপনি আমার খাটটা বানাই দেন, ব্যাংক করলো কি এই 1 লাখ টাকা ক্লায়েন্টের কাছে মনে করেন 1,10,000 টাকায় বা 10% প্রফিট এটা বিক্রি করে দিল। এখন ব্যাংক যখন এই সাপ্লায়ারের কাছ থেকে এই খাটটা আনতে গেল বা খাটটা বানাইতে গেল, অর্ডার দিয়ে বানাইতে গিয়ে দেখা গেল যে ওখানে আসলে ওই মানে এই যে ইভালুয়েশন অফ এক্সপেন্সেস বা এই যে কম্পিটিশন যেটা করছে প্রফিটের, ওখানে গিয়ে দেখলো যে আসলে এটা 90,000 টাকা দিয়ে পাইছে, ব্যাংক পেয়ে গেছে। তার মানে কি, ব্যাংকের কাছে যে কোটেশনটা আসছে এই কোটেশনে ছিল 1 লাখ টাকার মতো মনে করেন ছিল, এটা থেকে ব্যাংক কোনো একটা ডিসকাউন্ট পাইছে প্রাইসের, এবং সেটা ব্যাংক নিয়ে নিতে পারবে, এটা ব্যাংকের জন্য কি বৈধ। ইট ইজ পারমিসেবল ফর দ্য ইনস্টিটিউশন টু বেনিফিট ফ্রম এনি প্রাইস অফার্স। যে প্রাইসটা অফার করলো ওখান থেকে যদি কোনো একটা ডিসকাউন্ট পায় বা কোনো একটা বেনিফিট পায়, সে বেনিফিটটা ব্যাংক নিতে পারবে, এটা ব্যাংকের জন্য বৈধ। ঠিক আছে, আমি আচ্ছা এইটা এই আপনি সেন্টেন্সটা পড়েন না, টু বেনিফিট ফ্রম বলতে টু বি বেনিফিটেড ফ্রম হইলে মনে হয় একটু ক্লিয়ার হইতো, এই জন্য আপনি সেন্টেন্সটা এভাবে ক্লিয়ার হয়তো হবেন না। তবে আপনি খোলাসাতুল কালামটা বুঝেন, এই ইংলিশে মাঝে মাঝে আফের ইংলিশে এমন আছে, এটা আপনি এমনি বুঝছেন যে মুরাবাহায় যখন কোনো একটা ডিসকাউন্ট পায় পণ্য কিনতে গিয়ে, মনে করেন ক্লায়েন্টের সাথে আমরা চুক্তি করলাম যে ভাই এটার দাম 1 লাখ টাকা, আপনি আমাকে 10% দামে 1,10,000 টাকা দিবেন। কিনতে গিয়ে দেখা গেল যে ব্যাংক আসলে 1 লাখ টাকা দেয় না, 90,000 টাকা দিয়ে এটা কিনতে পারছে। এখন এই ডিসকাউন্টটা কে পাবে বলেন তো? মুরাবাহার ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট পাবে, বায়ার পাবে, তাই না? কিন্তু ইস্তিসনার ক্ষেত্রে বলতেছে না, যদি এমন কোটেশন ক্লায়েন্টও এনে দেয়, হ্যাঁ, কোন একটা সাপ্লায়ারের কাছ থেকে, এবং তখন গিয়ে যদি ব্যাংক এটার ইভ্যালুয়েশন করতে গিয়ে বা এটাকে প্রসেস করতে গিয়ে এখানে আরো প্রফিট বেশি পায়, তাহলে ওই প্রফিটটা ব্যাংক এটা থেকে বেনিফিটেড হইতে পারবে, মানে ব্যাংক বেনিফিটটা রাখে দিতে পারবে। এটা এটা রাখা বৈধ, হ্যাঁ, এটাই বলছে। আজকে আমি মুরাবাহার সাথে একটু ক্রস এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের মুরাবাহা এবং ইস্তিসনার মধ্যে যেই ডিফারেন্সটা আছে এটা একটু ক্লিয়ার হয়। হ্যাঁ, কিছু স্যার কিছু একটা জায়গায় এটা কোশ্চেন করলে ছিল। জি প্লিজ। আচ্ছা, আমি মনে হয় একটু অ্যাডভান্স কোশ্চেন করে ফেলতেছি, তারপর আমি কোরিলেট করার জন্য বললাম। এখানে যে আপনি দুইটা কন্ট্রাক্টের কথা বললেন, একটা ব্যাংকের সাথে হচ্ছে গিয়ে যিনি কিনতে চাচ্ছে, আরেকজন হচ্ছে গিয়ে ব্যাংকের সাথে যে খাটটা অর্ডার দিয়ে বানাচ্ছে, এটাই কি প্যারালাল ইস্তিসনা? এটার না সাথে না, কন্ট্রাক্ট করে? এমন না, এমন না, এমন না, মনে করেন যে আমি প্যারালাল সিস্টেমটা হলো, আপনি একজন ক্লায়েন্ট ইসলামী ব্যাংকের কাছে গিয়ে বললেন যে ইসলামী ব্যাংকের কাছ থেকে আপনি একটা খাট কিনতে চান, খাটটার আপনি বললেন যে 5 ফিট বাই 6 ফিট হবে, এটা সেগুন কাঠের হবে, এবং এটার ইয়াগুলো আপনি মাঝখানে যে পাতগুলো দেয় কি বলে, যেখানে তোশক রাখি, এটাকে কি যেন মাচা টাইপের যেটা বলে, ওইটা আপনি গামারি কাঠের দিবেন, এটার পুরুত্ব হবে এত ইঞ্চি, সব বলে দিলাম। ঠিক আছে, বলে দিলে তা আপনি ইসলাম ব্যাংক বলে ঠিক আছে আমি আপনাকে এই টাইপের একটা বানাই দিব খাট।
এবং এটার কালার টালার এমন হবে, স্ট্যান্ড থাকবে, মশারি স্ট্যান্ড সহ থাকবে, সব স্পেসিফিকেশন দিয়ে দিল। কারণ আপনি যে অর্ডার দিলেন, ইসলামী ব্যাংক যে এটা অর্ডারটা নিল, আপনি তো একদিকে কি মানে বায়ার, আপনি ইউজ করবেন, আপনি কিনবেন। ইসলামী ব্যাংক কি খাটের ব্যবসা করে? ইসলামী ব্যাংক তো করে না। এখন সেম কোটেশনটা নিয়ে ইসলামী ব্যাংক করবে কি, আরেক সাপ্লায়ারের কাছে যাবে, তার সাথে গিয়ে বলবে যে ভাই তোমার সাথে আমি একটা ইসতিসনা চুক্তি করবো। ঠিক আছে, আপনাকে অর্ডারটা ডেলিভারি দেওয়ার জন্য ইসলামী ব্যাংক যে থার্ড পার্টির সাথে এই খাটের সেম ডেসক্রিপশন নিয়ে যেই চুক্তিটা করে ওইটাকে বলা হচ্ছে প্যারালাল ইসতিসনা। বুঝতে পেরেছেন? এইটাই আমি জানতে চাচ্ছিলাম, আমারও মনে হয়েছে যে সেকেন্ড কন্ট্রাক্টটা প্যারালাল হবে। থ্যাংক হ্যাঁ, ইউ ভাইয়া। আবার আবার সেম উল্টাটা হইতে পারে, যেমন আপনি কিনলেন, আপনি বিক্রি করবেন, ইসলামী ব্যাংক থেকে একটা অর্ডার পাইলেন, অর্ডার পেয়ে আপনার কাছে, আপনি খাটের ব্যবসা করেন না, আপনি আসলে ব্যাংকে চাকরি করেন, আপনি গিয়ে আরেক খাট ব্যবসায়ীর সাথে গিয়ে আরেকটা ইস্তিসনা চুক্তি করলেন, আপনারটা কিন্তু এই দিক থেকে আবার প্যারালাল ইস্তিসনা। তার মানে প্যারালাল ইস্তিসনা এবং প্যারালাল সালাম দুই দিক থেকেই হইতে পারে, সেলার এন্ডেও হইতে পারে, বায়ার এন্ডেও হইতে পারে। ঠিক আছে? জি। জি। তারপর আমরা 213 তে যেটা দেখি, এটা হলো ইট ইজ নট পারমিসেবল দ্যাট দি ইনস্টিটিউশনস রোল ইন দি ইস্তিসনা বি দ্যাট অফ আ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইস্তিসনার ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতে পারবে কিনা, এটা করতে পারবে না, এটা হারাম। বুঝতে পারছেন? বিটুইন আ বায়ার এন্ড আ থার্ড পার্টি, থার্ড পার্টি এবং বায়ারের মাঝখানে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতে পারবে না, কিন্তু যদি প্যারালাল চুক্তি করে আরেকজনের সাথে প্যারালাল ইস্তিসনা যায় সেটা করতে পারবে। স্পেশালি ইফ দি বায়ার হ্যাজ বিকাম আনএবল টু মিট হিজ অব্লিগেশনস টুয়ার্ডস সাচ এ থার্ড পার্টি। কখন গিয়ে ইন্টারমিডিয়ারি হয়? আপনি খাটের মানে আপনি একটা খাট কিনবেন, আসলে আপনার কেনার মতো অবস্থা নাই, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা মিট আপ করতে পারতেছেন না। এখন ইসলামী ব্যাংক গিয়ে করলো কি, ওই যে সাপ্লায়ারের সাথে একটা ইন্টারমিডিয়ারি করলো, যে ভাই তুমি ওরে পেমেন্টটা দিয়ে দাও, আমি তোমার পেমেন্ট দেবো। এই টাইপের যদি কোনো ইন্টারমিডিয়ারি হিসেবে কোনো ইসলামী ব্যাংক কাজ করতে যায় ইস্তিসনার ক্ষেত্রে, এটা হারাম, নট পারমিসেবল। ঠিক আছে? And this prohibition applies whether such a rule would take place before or after the commencement of the work. এটা কাজ শুরুর আগে হোক বা পরে হোক, যখনই হোক, এটা সবসময় হারাম। তার মানে এখান থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কোনো ব্যাংক বা ইসলামী আর্থিক প্রতিষ্ঠান কাজ করতে পারবে না ইন টার্মস অফ ইসতিসনা মোড অফ ফাইন্যান্স। এখন বলতেছে যে স্যার ফর্ম এন্ড এটা একটু উদাহরণ দিয়ে একটু বুঝাইলে মনে হয় একটু ভালো হতো। ওই যে বললাম মনে করেন আপনি ইসলাম ব্যাংকের কাছে খাট কিনতে গেছেন, ভাই বললেন যে ভাইয়া, মানে খাট কিনতে যান না, আপনি একটা খাট কিনবেন। এখন আপনি একটা খাট কিনবেন, ওই যে সাপ্লায়ারের কাছে গিয়ে যোগাযোগ করছেন, সাপ্লায়ার আপনাকে দিবে, কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল কি বলছে, স্পেশালি ইফ দি বায়ার হ্যাজ বিকাম আনএবল টু মিট হিজ অব্লিগেশন। বায়ার যিনি, আপনি তো বায়ার, আপনি এটার যে অব্লিগেশনটা আছে, পেমেন্টটা আছে, এটা আসলে আমি মিট আপ করতে পারতেছেন না। ঠিক আছে? তখন ব্যাংক করলো কি, বললো যে ঠিক আছে, ওরে তুমি খাটটা দিয়ে দাও, সাপ্লায়ারকে বললো ওকে খাটটা দিয়ে দাও, আমি তোমাকে পেমেন্ট দিব। তার মানে ব্যাংক এখানে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে, ইস্তিসনা চুক্তির ক্ষেত্রে কোনো পার্টি হিসেবে কাজ করে নাই। এই টাইপের যদি করে, এটাকে নিয়ে যেতে হবে এজেন্সি চুক্তিতে। আপনি এখানে ওই যে এজেন্ট হিসেবে ব্যাংক কাজ করছে, এটা ইস্তিসনা চুক্তি হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তারপরে বলতেছে যে ইস্তিসনা চুক্তির ক্ষেত্রে এটার মানে গঠন প্রণালীটা কেমন হবে এবং কি কি শর্ত থাকবে। A contract of istisna is binding. একটু আন্ডারলাইন, আমরা জানি কিছু চুক্তি আছে বাইন্ডিং, কিছু নন বাইন্ডিং, তাই না? এই ইস্তিসনা চুক্তিটা কি বাইন্ডিং, কারণ এখানে আদান প্রদানের ব্যাপার আছে, আমি টাকা দিব, সে পণ্য দিবে। হ্যাঁ, এই জন্য এটা বাইন্ডিং অন দি কন্ট্রাক্টিং পার্টিস। চুক্তিবদ্ধ পার্টিগুলোর জন্য এটা একটা বাইন্ডিং চুক্তি, প্রোভাইডেড দ্যাট সার্টেন কন্ডিশনস আর ফুলফিলড। তবে শর্ত কি, যে এক্ষেত্রে সার্টেন যে কন্ডিশনস গুলো থাকবে, শর্তগুলো থাকবে, এগুলো ফুলফিল করা লাগবে। উইচ ইনক্লুড, কি কি থাকবে, এই সার্টেন যে কন্ডিশনস বলছে এগুলোর মধ্যে থাকবে উইচ ইনক্লুড স্পেসিফিকেশন অফ দি টাইপ, কাইন্ড, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমরা জানি, কতটা খাট নিবেন, কতটা আলমারি বানাবেন, এটা। কোয়ালিটি কি আমি বলে দিলাম, সেগুন কাঠের, অমুক কাঠের, তমুক কাঠের। হ্যাঁ, তারপরে কাইন্ড আর টাইপের মধ্যে একটু আমরা অর্থটা এমনিতে নর্মালি জানি, যে মনে করেন যে কি নর্মালি কাইন্ড টাইপ প্রকার বোঝায়, তাই না? ধরন বা প্রকার। কিন্তু কাইন্ড টাইপের মধ্যে একটা পার্থক্য হলো, মনে করেন টাইপ হলো এমন যে মানে বললো যে একটা কাঠের আলমারি নি, বুঝছেন? এটা হলো ওয়ান কাইন্ড অফ খাট আর কি, আমরা যেটা বুঝলাম। আর টাইপ হলো
এই টাইপ বলতে বোঝায় হলো কি কাঠের নিব, আমরা কাঠেরই নিব না, শুধু বললাম সেগুন কাঠের নিব। তার মানে একেবারে টাইপ, কাইন্ড, কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছু স্পেসিফাই করা থাকতে হবে। এইসব যদি স্পেসিফাই করা থাকে তাহলে কি এই ইস্তিসনা চুক্তিটা বোথ পার্টির জন্য বাইন্ডিং হয়ে যায়। মোরওভার, দি প্রাইস অফ দি সাবজেক্ট ম্যাটার মাস্ট বি নোন। এটা তো আমরা জানি যে প্রাইসটা ইসলামী ফাইন্যান্সে প্রাইসটা অবশ্যই নোন থাকতে হবে, এবং এটা বলা আছে যে আনএম্বিগাসলি, হ্যাঁ, যে কোনো এম্বিগিউটি থাকা যাবে না, এইভাবে নোন থাকতে হবে দুই পার্টির মধ্যে। এন্ড ইফ নেসেসারি দি ডেলিভারি ডেট মাস্ট বি ডিটারমাইন্ড। যদি প্রয়োজন পড়ে তাহলে ডেলিভারি ডেট যেটা, এটা মাস্ট বি ডিটারমাইন্ড, অবশ্যই এটাও নির্দিষ্ট হওয়া লাগবে যে আমি মার্চের 30 তারিখে, ডিসেম্বরের 31 তারিখে আপনাকে এটা ডেলিভারি দিব। ইফ দি সাবজেক্ট ম্যাটার ডাজেন্ট কনফার্ম টু দি স্পেসিফিকেশন এগ্রিড আপন, বলা হলো সাবজেক্ট ম্যাটার একটা বানাইছে, মনে করেন খাট বানিয়ে ফেলেছে, বাট ইট ইজ নট কনফার্মড টু দি স্পেসিফিকেশন, যে শর্তগুলো দিয়েছে শর্তের সাথে সঙ্গতিপূর্ণ না, কনফার্ম করে না, ঠিক আছে, মিলে না। দি কাস্টমার হ্যাজ দি অপশন টু অ্যাকসেপ্ট অর টু রিফিউজ দি সাবজেক্ট ম্যাটার। তাইলে এটা না মিললে মনে করেন যে এই বলছিল যে সেগুন কাঠের খাট বানাইতে, সে আসলে কড়ই কাঠের খাট বানাইছে। ক্লায়েন্ট চাইলে এটা অ্যাকসেপ্ট করতে পারে অথবা এটাকে রিফিউজ করতে পারে, এটা ক্লায়েন্টের উপরে কি করে ডিপেন্ড করে, যে ক্লায়েন্ট যেটা ইচ্ছে সেটাই করতে পারবে। কিন্তু অ্যাকসেপ্ট করলে কি কনসিকুয়েন্স হবে সেটা আমরা সামনে দেখব, ঠিক আছে। 222 তে যেটা বলা হচ্ছে, সিন্স আ কন্ট্রাক্ট অফ ইস্তিসনা ইজ বাইন্ডিং, যেহেতু এর আগে বলেছে কি, যেহেতু ইস্তিসনা চুক্তিটা বাইন্ডিং, দি পার্টিস টু দি কন্ট্রাক্ট আর ইনএভিটেবলি বাউন্ড বাই অল অব্লিগেশনস এন্ড কনসিকুয়েন্সেস ফ্লোয়িং ফ্রম দিস এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের মধ্যে যতগুলো অব্লিগেশনস আছে এবং যতগুলো কনসিকুয়েন্স দাঁড়াবে সবগুলো ইনএভিটেবলি, মানে একদম অবশ্যই তারা মানতে বাধ্য। বাইন্ডিং চুক্তির ক্ষেত্রে আমরা জানি দুই পার্টি চুক্তিতে যা যা লিখে রাখে ওই চুক্তির শর্তগুলো দুই পার্টি মানতে বাধ্য, এবং এই জন্য এটাকে বাইন্ডিং বলা হয়। ইন আদার ওয়ার্ডস, যদি অন্য কথায় বলে তাহলে কি হয়, দি কন্ট্রাক্টিং পার্টিজ নিড নট টু রিনিউ অ্যান এক্সচেঞ্জ অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আফটার দি সাবজেক্ট ম্যাটার ইজ কমপ্লিটেড। দেখেন এখানে একটা ইস্যু একটু, যদি আমি আমরা ইয়ের সাথে একটু কম্পেয়ার করি, যে মুরাবাহে কি ছিল, মুরাবাহে একটা প্রপোজ করে বা প্রমিস করে যে আমি আপনার কাছ থেকে কিনবো, ব্যাংক পণ্যটা কিনে নিজের মালিকানায় আনার পরে তারপরে এটা কি করে, ওই যে অফার অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে বা ওই যে চুক্তির মাধ্যমে এটা ডেলিভারি করে। কিন্তু এই ইস্তিসনা চুক্তির ব্যাপারে বলতেছে যে একবার চুক্তি হওয়ার পরে সাবজেক্ট ম্যাটার যখন কমপ্লিট হয়ে যাবে, খাটটা যখন বানানো হয়ে যাবে, তখন আর অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর কোনো দরকার নাই, ঠিক আছে। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দি প্রমিস ইন আ কন্ট্রাক্ট অফ মুরাবাহা, ওই যে এখানে বলে দিছে যে মুরাবাহা চুক্তির থেকে এটা একটু ভিন্ন, which requires the signature of the sale contract through a new offer and acceptance by the parties when possession of the items to be sold is taken by the institution। যখন ব্যাংক ওই পণ্যটা তার নিজের মালিকানায় নিয়ে আসে, তখন নতুন করে একটা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে কিন্তু মুরাবাহার ক্ষেত্রে পণ্যটা ডেলিভারি হয়। বাট ইন টার্মস অফ ইস্তিসনা, চুক্তির পরে যখন সাবজেক্ট ম্যাটারটা কমপ্লিট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন আর নতুন কোনো অফার অ্যাকসেপ্টেন্স লাগবে না, সাবজেক্ট ম্যাটার তৈরি হয়েছে, ওই যে চুক্তি অনুযায়ী এটা ডেলিভারি দিয়ে দিবে, শেষ, কাজ শেষ। 223, it is not permitted, not permitted, impermissible, permissible, এই শব্দগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। কেউ কিছু বলছেন? মাসুম, সাউন্ড মনে হয় খুবই কম শোনা যাচ্ছে, একটু সাউন্ডটা বাড়ানো লাগবে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে এখানে ইসলামী, সাপোজ একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা অফার পাইলো ক্লায়েন্টের থেকে, অফারটা পাওয়ার পরে এখন এই ক্ষেত্রে ব্যাংক কি করবে? ব্যাংক কি কোনো আদার পার্টির কাছ থেকে তাদের মানে কন্ট্রাক্টের ধরন অনুযায়ী, অফারের ধরন অনুযায়ী তখন কি সেখানে অর্ডার করবে, অর্ডার কমপ্লিট হওয়ার পরে তারপর ক্লায়েন্টকে সেটাকে হস্তান্তর করবে, এরকম? আচ্ছা, এটা এটা এমন এমন না, এমন না হলো, একটু প্লিজ আমি একটু ইয়েতে আছি। আচ্ছা মাসুম, যেটা বলছেন যে ক্লায়েন্ট মানে একটা অফার করলো, অফার অ্যাকসেপ্টেন্স এর বিপরীতে অন্য কিছু করলো, এমন না। ক্লায়েন্ট আসলো,
আয়শা বলল যে ইস্তিসনার ভিত্তিতে সে বিনিয়োগ নিতে চায়। বিনিয়োগ নিবে কি? ইস্তিসনা মানে আমরা বলছি কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিং এর রিলেটেড কিছু হওয়া লাগবে। এটা হইতে পারে যে একটা ফ্ল্যাট বানাই দিবে, একটা বিল্ডিং বানাই দিবে, ঠিক আছে? চুক্তি করলো, চুক্তি করার পরে ফ্ল্যাট যখন হয়ে গেল তখন আর তাকে আবার নতুন চুক্তি করে অফার অ্যাকসেপ্টেন্স দিয়ে তার কাছে এটা ডেলিভারি করার দরকার নাই। ইস্তিসনা চুক্তির মানে হলো সে ইস্তিসনা চুক্তি করেছে ব্যাংকের সাথে, ব্যাংক প্রোডাক্টটা বানাবে, বানায়া যেই সময়ে ডেলিভারি দেওয়ার কথা ওই সময় ডেলিভারি দিয়ে দিবে। এখানে নতুন করে কোনো অফার অ্যাকসেপ্টেন্স এর দরকার নাই। বাট মুরাবাহায় কি হয়? মুরাবাহায় কিন্তু আয়সা প্রমিস করে যে আমি এটা কিনবো। এটা আমরা প্র্যাকটিসে আসলে বাংলাদেশে এটা হয় না, তো এই জন্য আমাদের হয়তো একটু ঝামেলা হচ্ছে। মুরাবাহার প্র্যাকটিসটা হওয়া উচিত কিভাবে দেখেন, আপনাদের স্টেজেস অফ মুরাবাহা ফাইন্যান্সিং যখন আপনারা পড়েছেন তখন কিন্তু এটা জানার কথা। একজন ক্লায়েন্ট আসে, আয়সা প্রমিস করে, এটাকে বলা হয় প্রমিস স্টেজ, যে আমি আপনার কাছ থেকে মালটা কিনবো। এই প্রমিস অনুযায়ী ব্যাংক তার কাছ থেকে কি নেয়? হামিশ জিত দিয়ে নেয়, সিকিউরিটি মানি নিয়ে ব্যাংক মালটা কিনে আনে। কিনে এনে তারপরে নিজের আয়ত্তে আসার পরে ক্লায়েন্টকে বলে যে ভাই আমার মাল আপনার মালটা আমি কিনে আনছি। তখন আসার পরে এখানে অফার অ্যাকসেপ্টেন্স হয় বা কি হয়, এই মানে চুক্তি হয়। চুক্তি হওয়ার পরে ক্লায়েন্টকে মালটা দিয়ে দেয়। এটা হলো মুরাবাহায় হয়, ঠিক আছে, ডেলিভারি স্টেজে। আর ইস্তিসনার ক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিটা হইলো, এখানে প্রমিস টমিস নেই, আসলো চুক্তি হইলো, তারপরে মালটা বানানোর পরে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিয়ে দিব। এটাই হলো এখানকার সিস্টেম, ইস্তিসনার সিস্টেম, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন 2 to 3 তে যেটা বলা হচ্ছে, ইট ইজ নট পারমিটেড ফর দি ম্যানুফ্যাকচারার টু স্টিপুলেট ইন দি কন্ট্রাক্ট অফ ইস্তিসনা দ্যাট হি ইজ নট লায়াবল ফর ডিফেক্টস। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম কয়েকটা 4-5টা স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, এটা ঘুরে ফিরে পরীক্ষায় আসে। একটা লাইন, একটা লাইনের একটা, যে ইস্তিসনা চুক্তিতে ম্যানুফ্যাকচারার যে এটা বানায়, ম্যানুফ্যাকচারার এই শর্ত দিতে পারবে কিনা যে ভাই আমি যাই বানাইছি, মনে করেন খাটের একটা ঠ্যাং নাই, খাটের মনে করেন যে মাঝখানে একটা ইয়া ভাঙা ডিফেক্ট হয়ে গেছে, এটাই আপনাকে নিতে হবে, এমন কোন শর্ত দেওয়া যাবে কিনা? এই শর্ত দেওয়া হারাম। ইট ইজ নট পারমিটেড ফর দি ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার জন্য এটা বৈধ নয় যে টু স্টিপুলেট, যে সে কি করবে, শর্তারোপ করবে ইন দি কন্ট্রাক্ট অফ ইস্তিসনা, ইস্তিসনা চুক্তিতে, দ্যাট হি ইজ নট লায়াবল ফর ডিফেক্টস, যে যদি পণ্যে কোনো ডিফেক্টস থাকে তাহলে সে কোনো লায়াবিলিটি নিবে না। তার মানে এটা ঘুরে ফিরে আসে কিভাবে জানেন? এটা ট্রু ফলস হতে পারে, অথবা হতে পারে যে নিচের কোনটির ক্ষেত্রে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার লায়াবিলিটি কি করতে পারে না, এড়িয়ে যেতে পারে না, এভাবে হইতে পারে। অথবা এটাকে মনে করেন যে দিতে পারে যে ইস্তিসনার ক্ষেত্রে এই ডিফেক্টস ক্লজ দেয়া যাবে কিনা, হ্যাঁ, এইভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। জাস্ট লাইনটা আপনি মাথায় রাখবেন যে ইস্তিসনার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার কখনোই এই সে লায়াবিলিটি নিবে না, এমন টাইপের ডিফেক্টস এর কারণে কোনো লায়াবিলিটি নিবে না, এমন কোনো শর্তারোপ সে করতে পারবে না। 2 to 4 এ যেটা বলা হয়েছে, ইট ইজ নট পারমিসিবল টু কনক্লুড ইস্তিসনা কন্ট্রাক্ট or processes of istisna in a manner that makes it a legal device for a mere interest based financing. এটা আমরা জানি যে কোন ধরনের এটা আরো অন্য স্ট্যান্ডার্ড আমরা পাওয়ার কথা, যে ইস্তিসনাটারে আমরা মেয়ার একটা সিস্টেম হিসেবে, হ্যাঁ, শুধুমাত্র একটা ট্রানজাকশনকে লিগ্যাল করার জন্য আমরা এটাকে ইউজ করলাম, বেসিক্যালি কোনো কেনাকাটাই হলো না, এমন কোন পদ্ধতিতে ইস্তিসনাটাকে ইউজ করা কি নট পারমিসিবল। এক্সাম্পল দিচ্ছে, examples are a transaction in which the institution buys items from a contractor on a cash payment basis, কন্ট্রাক্টরের কাছ থেকে ক্যাশ দিয়ে কোনো একটা আইটেম কিনলো, and sell them back to the manufacturer on a deferred payment basis, এবং এটা deferred payment বেসিসে একটা হায়ার প্রাইস ম্যানুফ্যাকচারার কাছে বিক্রি করে দিল। এটা করা যাবে না। মানে আমি আইটেম একটা কিনলাম ক্যাশে আর বিক্রি করে দিলাম ডেফার্ডে, এটা হবে না। অথবা কারণ এখানে বানানোর কিছু নাই, এটা বেসিক্যালি একটা ডিভাইস হিসেবে ইউজ করা হয়েছে, যে ইস্তিসনা আমি করলাম কিন্তু বেসিক্যালি টাকাটা নগদায়ন করা হলো, আর কিছুই করা হলো না। or where the party ordering the subject matter to be produced is the manufacturer himself, অথবা যেই পার্টি ম্যানুফ্যাকচার করে, মনে করেন যে যেই পার্টি আলমারি বানায় সেই ব্যাংকের কাছে এসে বললো যে আমার একটা আলমারি বানাই দেন। ভাই তুমি তো আলমারি বানাও, তোমার তো আলমারির দরকার নেই, তোমার লাগলে তুমি অন্য বিনিয়োগ নাও, ঠিক আছে? তার মানে কি, ওয়ার দি পার্টি অর্ডারিং দি সাবজেক্ট ম্যাটার, যে সাবজেক্ট ম্যাটারটা অর্ডার করছে টু বি প্রডিউসড, যেটাকে প্রডিউস করা লাগবে, ইজ দি ম্যানুফ্যাকচারার
হিমসেলফ, সে নিজে এটার ম্যানুফ্যাকচারার, নিজে আবার কিনতে গেছে, এটা হবে না, এটা হারাম। এই এই টাইপের ইস্তিসনা চুক্তি করা যাবে না। এখান থেকে আপনাদের মানে কি বলে এক্সাম্পল গুলো হুবহু তুলে দিতে পারে, যেগুলো কিসের সাথে যায় এই এক্সাম্পল গুলো। ঠিক আছে, দুইটা এক্সাম্পল দেখলাম, একটা হলো যে কোন একটা আইটেম ক্যাশে কিনলো আর ডেফার্ডে হায়ার প্রাইসে বিক্রি করে দিল, এটা করা যাবে না। তারপরটা বলতেছে যে এটা অর্ডার দিল, যে পার্টি অর্ডার দিল সেই আসলে এটা ম্যানুফ্যাকচারার, এটাও করা যাবে না, এক্ষেত্রে ইস্তিসনা করা যাবে না। অর where 1/3 or more of the facility in which the subject matter will be produced belong to the customer, অথবা যেই পণ্যটা কিনবে তার কি 1/3 অথবা তার চেয়ে বেশি আসলে কাস্টমারের ওন করে। মানে একটা কাস্টমার মনে করেন যে তার কাছে সে খাটের জন্য অর্ডার দিতে আসছে, খাটটা বানাইতে লাগবে হলো মনে করেন 1 লাখ টাকা। তো 1/3 মানে কি 1 লাখ টাকার 1/3 হলো কি মানে 33,000 সামথিং, তাই না? 33,333 টাকা। তো 1/3 এর মালিক অথবা তার চেয়ে বেশি মালিক সে নিজেই, তাইলে তার কাছ থেকেও এই ইস্তিসনা চুক্তিটা তার সাথে করা যাবে না। ঠিক আছে, এই হলো তিনটা সিচুয়েশন। All the circumstances mentioned above would make the deal an interest-based financing deal. এই যে উপরে যে সিচুয়েশনস গুলো বললো এগুলো ইন্টারেস্ট বেসড ফাইন্যান্সিং একটা ডিল হয়ে যাবে, in which the subject matter never genuinely changes hands. কারণ কি, সাবজেক্ট ম্যাটার যে খাটটা বানাইতেছে এই খাটটা আসলে হাত বদল হয় না, কিন্তু যে বানাচ্ছে তার কাছেই খাটটা থাকতেছে, তাহলে তো খাট হাত বদল হইলো না, টাকা হাত বদল হইলো। ইভেন ইফ দি ডিল ইজ ওন থ্রু কম্পিটিটিভ বিডিং, যদি বলতেছে এই ডিলটা যদি কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে হয়, যে কোনো একটা বিডিং এর মাধ্যমে, হ্যাঁ, ডাক উঠছে, ডাক উইটা তারপর এটা কম্পিটিটিভ একটা ইয়াতে সে কাজটা পাইছে, তাও এটা হবে না। দিস রুল ইজ ইন্টেন্ডেড টু অ্যাভয়েড সেল এন্ড বাইব্যাক ট্রানজাকশনস। বায়োলিনার সম্পর্কে আমরা জানি, যার কাছ থেকে কিনে তার কাছ থেকেই তার কাছে বিক্রি করে দেয়, এটা হলো বায়োলিনা। এটা যাতে করে বায়োলিনা না হয়, এই কারণে ইস্তিসনার ক্ষেত্রে যে অর্ডার করছে অর্ডারিং পার্টির কাছে অথবা যে অর্ডার করছে তার কাছে যদি 1/3 ওর মোর মালিকানা থাকে তার কাছে বা তার সাথে ইস্তিসনা চুক্তি করা যাবে না। এবার বলতেছে হলো ইস্তিসনার যে সাবজেক্ট ম্যাটার এবং গ্যারান্টি, সাবজেক্ট ম্যাটার অফ ইস্তিসনা এন্ড গ্যারান্টিজ ইন ইস্তিসনা, যে ইস্তিসনার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটারটা আসলে কি হবে এবং গ্যারান্টি নেওয়া যাবে কিনা এবং গ্যারান্টিটা কি হইতে পারে। দি রুলিং কনসার্নিং আল মাসনু, এই শব্দটা এই টার্মটা একটু পর্যন্ত কারো বোঝার কোনো সমস্যা আছে কিনা? দরকার আমরা ওই যে কিছু অংশ বাকি থাকবে, হ্যাঁ একটু স্লো যেতে হবে, কারণ ইস্তেসনা একটু কঠিন আছে, যদি না বোঝা যায় তাহলে আমরা না, আমি তাহলে বলছি স্লো যাবে। হ্যাঁ, বলছি যে ধরুন না যেখানে যার বুঝলে প্রশ্ন আছে সাইডের সাথে অবশ্যই। কোনো সমস্যা না, আপনারা যে স্টাইলে প্রশ্ন সেই স্টাইলে প্রশ্ন করবেন, না বুঝলে 2-3 বার বলবে। জি অবশ্যই অবশ্যই। না, কোনটা ধোঁয়াশা আছে। ধোঁয়াশা রেখে আচ্ছা, আগাচ্ছেন কেন? এটা ধোঁয়াশা রেখে তো বলবেন তো। ধোঁয়াশা রেখে তো বলবেন তো। আচ্ছা শুনেন, 1/3 এর যে ইস্যুটা বলা হচ্ছে যে অর্ডার করতেছে, মনে করেন আপনি আপনার কাঠের বিজনেস আছে অথবা আপনি কাঠ দিয়ে খাট বানান, ঠিক আছে, এই বিজনেসটা আপনার আছে এবং আহ, আপনি ইসলামী ব্যাংকে গিয়ে খাট একটা অর্ডার করলেন। ইসলামী ব্যাংক আবার এই খাটটা বানাচ্ছে কাকে দিয়ে? আপনাকে দিয়েই। যদি এটা হয় তাহলে এটা হারাম। এটা হলো একটা সিচুয়েশন। আর একটা বলতেছে যে শুধুমাত্র যে অর্ডার করছে তার কাছে বানানোই হারাম না, তার কোন একটা কোম্পানি আছে যে কোম্পানিতে তার 1/3 অথবা তার চেয়ে বেশি মালিকানা আছে, মনে করেন এবিসি কোম্পানি, সে খাট বানায়, এবিসি কোম্পানিতে আপনার মনে করেন 35% শেয়ার আছে, 1/3 এর উপরে, 1/3 ওর মোর, হ্যাঁ। তো এর চেয়ে বেশি যদি মানে এই পরিমাণ যদি শেয়ার আপনার এবিসি কোম্পানিতে থাকে তাহলে ব্যাংক ওই কোম্পানি থেকেও খাট বানায় আপনাকে দিতে পারবে না। কারণ কি, এই খাট তো আপনি বানান ভাই, আপনার কাছে খাট আছে, আপনার কাছ থেকে বানাবে, আপনার জাস্ট টাকাটা এক্সচেঞ্জ হবে, আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিবে, আপনি পরে বেশি টাকা ব্যাংকের ফেরত দিবেন। অ্যাকচুয়ালি বা জেনুইনলি কোনো প্রোডাক্ট কিন্তু হ্যান্ড ওভার হচ্ছে না। এই যে নেভার জেনুইনলি চেঞ্জেস হ্যান্ডস, হাত বদল হচ্ছে না, যেহেতু মালিকানা আপনারই আপনার কাছেই থাকতেছে, সুতরাং এটা হারাম। এই জন্য এটা এইসব ক্ষেত্রে হ্যাঁ। এটা মোরাবাহাতে যেরকম পড়ে আসছেন ইয়া ভাই, কি বলে ওবায়দ ভাই, মোরাবাহাতে যেমন পড়ছেন যে আপনি বাসায় আপনার একটা খাট কিনা দরকার, এখন আপনি আসলে আপনার নিজেরও দোকান আছে খাটের, কিন্তু আপনার আসলে ব্যাংকের কাছে গিয়ে বলছেন যে আমার একটা খাট লাগবে, তো আপনার দোকান থেকে কিনে দিচ্ছে, আসলে হলো টাকা নিচ্ছেন আর কি ব্যাংক থেকে। ওটাই ওখানে যেরকম পড়ে আসছেন যে
অথবা ডিপেন্ডেন্ট কোনো সান তাদেরকে জেনুইনলি হয়েছে কিনা এটা দেখার জন্য। এখানেও সেম জিনিস, যে আপনি আসলে জেনুইনলি আপনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়, নাকি শুধুমাত্র ব্যাংক থেকে টাকাটা বের করার জন্য আপনি এখানে কাহিনী করছেন, সেটা যেন না হয়, সাজানো গোছানো না এক্স্যাক্টলি। হয়, যেন এটা অ্যাকচুয়ালি যেন আসলে ট্রানজাকশনটা হয়, এইটাই। এই যে লিগ্যাল ডিভাইস হিসেবে ইউজ করলেন আর কি, এটা হারাম, বুঝছেন? আর এই যে এখানে যে 3টা এক্সাম্পল দিছে, কখনো কখনো এক্সাম্পল গুলো দিয়েও পরীক্ষা প্রশ্ন চলে আসে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো এটা হলো যে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই আগের অংশে? আচ্ছা, নাই। তাহলে আমরা যেটা যেটা দেখবো যে সাউন্ড খুব বেশি আসতেছে ভাই। কেউ কিছু বলবেন না, এমনিতেই মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে? আচ্ছা, তাহলে ইস্তিস্তার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটারটা কি হবে? সাবজেক্ট ম্যাটার মানে কি আমরা জানি, সাবজেক্ট ম্যাটারে একদম সহজ বাংলা যদি বলি এটা হলো পণ্য, ঠিক আছে? আর গ্যারান্টিটা কি হবে? দি রুলিং কনসার্নিং আল মাসনু, এই আল মাসনু মানে হলো সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে? এই টার্মটা মনে রাখবেন, পরীক্ষার মধ্যে আল মাসনু চলে আসে, সাবজেক্ট ম্যাটার বলে না। এখন আল মাসনু কি জিনিস, এটা যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা খুব বেশি থাকবে। তার মানে আল মাসনু মানে হলো কি সাবজেক্ট ম্যাটার বা পণ্য। An istisna contract is permissible only for raw materials that can be transformed from their natural state by a manufacturing or construction process involving labor. দেখেন, ইস্তিসনার একটা সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে ইস্তিসনা যেটা আছে এটা হলো যে শুধুমাত্র যে অনলি বৈধ কিসের ক্ষেত্রে, র মেটেরিয়ালস এর ক্ষেত্রে। কেমন র মেটেরিয়ালস? দ্যাট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম দেয়ার ন্যাচারাল স্টেট, মানে ন্যাচারাল যে স্টেটটা আছে এই স্টেট থেকে ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশনের মাধ্যমে, যেখানে একটা লেবার থাকবে, পরিশ্রম থাকবে, পরিশ্রম করে এই যে ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশনের মাধ্যমে ন্যাচারাল যে স্টেটটা, ন্যাচারাল যে অবস্থাটা আছে তার থেকে ভিন্ন অবস্থায় নেওয়া যায়। যেমন গাছ কেটে কাঠ বানানো হয়, কাঠ থেকে আমরা কি করি, এই মানে আলমারি বানাই বা খাট বানাই। ইট, বালু, সিমেন্ট, রড, এগুলো আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা র ম্যাটেরিয়ালস, এগুলোর সংমিশ্রণে আমরা কি বানাই, একটা বিল্ডিং বানাই, ঠিক আছে, একটা ফ্ল্যাট বানাই। তো এই টাইপের যখন যেখানে র মেটেরিয়ালস দিয়ে এগুলোর ন্যাচারাল স্টেট থেকে ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনের মাধ্যমে লেবার ইনভলভিং এর মাধ্যমে কোনো কিছু যদি হয়, এমন কোনো পরিস্থিতি ঘটলে শুধুমাত্র সে সকল ক্ষেত্রেই ইস্তিসনা চুক্তি বৈধ, অনলি বলা আছে, ঠিক আছে? Therefore, istisna is valid only insofar as the supplier has agreed to provide a subject matter that is manufactured or constructed. সাপ্লায়ার যদি শুধুমাত্র এমন কিছু দিতে চায় যেটা ম্যানুফ্যাকচার করা হবে এবং কনস্ট্রাকশন করা হবে, শুধুমাত্র সেসব ক্ষেত্রেই ইস্তিসনা চুক্তি করা যাবে। এর বাইরে আমদাম কাঁঠাল কলার জন্য কোনো ইস্তিসনা চুক্তি করা যাবে না, ঠিক আছে? তার মানে যেখানে ম্যানুফ্যাকচারিং আছে, যেখানে কনস্ট্রাকশন আছে, ওখানেই শুধুমাত্র আল ইস্তিসনা চুক্তি করা যাবে। It is permissible that a contract of istisna be concluded for the production of a subject matter having unique descriptions according to the requirement of the ultimate purchaser, even if such a subject matter has no substitute in the market. বলা হচ্ছে এই যে ইস্তিসনাটা যে বানাবে, হ্যাঁ, এটা তো আমরা বলছি যে কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হবে, এটা সম্পাদিত হইতে পারে। এই ইস্তিসনা চুক্তিটা বি কনক্লুডেড ফর দি প্রোডাকশন অফ আ সাবজেক্ট ম্যাটার, কোন একটা সাবজেক্ট ম্যাটারকে প্রোডাকশনের ক্ষেত্রে, হ্যাভিং ইউনিক ডেসক্রিপশন, যেটার একটা ইউনিক ডেসক্রিপশন থাকবে, একটা বর্ণনা থাকবে, অ্যাকর্ডিং টু দি রিকোয়ারমেন্ট অফ দি আলটিমেট পারচেজার, আলটিমেট পারচেজার যে যে কিনবে তার যে ডেসক্রিপশন আছে, তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ডেসক্রিপশন সে দিয়ে দিবে। ইভেন ইফ সাচ আ সাবজেক্ট ম্যাটার হ্যাজ নো সাবস্টিটিউট ইন দি মার্কেট, যদি এমন কোনো ইস্যুর ব্যাপারে হয় যেটার সাবস্টিটিউট আসলে মার্কেটে পাওয়া যায় না। মনে করেন যে এটা কেমন, আপনি সাধারণত রিক্সার কয় চাকা হয়, ওই যে আমরা বনশ্রী থেকে যখন ইয়াতে যাই, এই মতিঝিলে যাই অফিসে, প্রায় এক লোকের দেখি ওনার হলো মোটর সাইকেলের সামনের চাকা আছে আর পিছনের চাকাটা সে খুলে একটা বক্স লাগাই ফেলছে, বক্সের মধ্যে দুই দিকে দুইটা পা, মানে দুই দিকে দুইটা ছোট চাকা লাগানো। তার মানে কি মোটর সাইকেলকে উনি 3 চাকার একটা বাহন বানাই ফেলছে।
বুঝছেন? 3 চাকার বাহন আপনি দোকানে গেলে পাইবেন না, এটা মার্কেটে সাবস্টিটিউট নাই। বাট উনি বলছে যে ভাই আমার মোটরসাইকেলের পিছনের চাকা খুলে তুমি 2টা চাকা লাগাই দাও, এটা এভাবে ম্যানুফ্যাকচার করে দাও। এই যে ইউনিক একটা ডেসক্রিপশন থাকবে, এই টাইপের যেই কি বলে রিকোয়ারমেন্ট সহ যে চুক্তিটা আছে, এই ব্যাপারে পারমিসাবল ইস্তিসা চুক্তি করা যাবে, কোনো সমস্যা নেই। প্রোভাইডেড, তো শর্ত আছে। শর্তটা কি? প্রোভাইডেড দি সাবজেক্ট ম্যাটার ইজ সাবজেক্ট টু স্পেসিফিকেশনস। ওই যে যে শর্তগুলো, সুনির্দিষ্ট যে শর্তগুলো উনি দিয়ে দিয়েছেন পারচেজার, তার এই শর্ত অনুযায়ী এটা বানানো লাগবে। সিমিলারলি, একইভাবে ইট ইজ পারমিসাবল দ্যাট দি সাবজেক্ট ম্যাটার অফ আ কন্ট্রাক্ট অফ ইস্তিসনা বি আইটেমস দ্যাট হ্যাভ পারফেক্ট সাবস্টিটিউটস ইন দ্য মার্কেট। এমনও হতে পারে যেটার আসলে একদম পারফেক্ট সাবস্টিটিউট আছে মার্কেটে, এইসব ব্যাপারেও ইস্তিসা চুক্তি করা যেতে পারে। এটা কেমন? মনে করেন যে আপনি গিয়া দেখলেন যে একটা হাতিলের খাট, হাতিলের খাটটা আপনার দেখে খুব পছন্দ হয়েছে, কিন্তু হাতিলের এটা আসলে 2 লাখ টাকা দাম। এখন হাতিলের একদম আপনি গিয়া ম্যানুফ্যাকচারার যে, তারে গিয়ে বললেন যে ভাই হাতিলের এই খাটটা আছে না, এই খাটটার মতো হুবহু তুমি একটা খাট আমার বানাই দিবে। ঠিক আছে? এই যে পারফেক্ট একটা সাবস্টিটিউট আছে মার্কেটে, এইসব ব্যাপারেও যদি ইস্তিসা চুক্তি করা হয় এটাও বৈধ, কোনো সমস্যা নাই। and can be substituted for one another in fulfilling an obligation। এবং এটা যেহেতু একটা আরেকটা দিয়ে কি করা যায়, অব্লিগেশনটা ফুলফিল করা যায়, বিকজ দে শেয়ার কমন ক্যারেক্টারিস্টিক্স বাই ভার্চু অফ দি প্রসেস অফ ম্যানুফ্যাকচার আর কনস্ট্রাকশন। কেননা এগুলো বানানোর ক্ষেত্রে সেম ভার্চু বা প্রসেসটাকে ফলো করা হয়। ঠিক আছে? This rule applies whether the items to be produced are intended for consumption। এই যে এটা অ্যাপ্লাই হবে, এই যে বললো যে আপনি মার্কেটে সাবস্টিটিউট আছে, এটাও আপনি ইস্তিসনা করতে পারবেন, সাবস্টিটিউট নাই ওইটাও ইস্তিসনা করতে পারবেন। এই যে রুলটা অ্যাপ্লাই হবে কিসের জন্য? যদি এই ক্লায়েন্ট এটা নিয়ে কোনো কনজাম্পশনের জন্য, সে এটা ইউজ করার জন্য সে নিল, হ্যাঁ, এটাও হইতে পারে। অর ফর ইউজ উইথ দেয়ার সাবস্টেন্স কেপ্ট ইনটেক্ট, অথবা এটার সাবস্টেন্স যেটা, এটা ইনটেক্ট রেখে সে ইউজ করবে। মনে করেন একটা খাট আনলো, খাট আইনা সে ইউজ করলো, মানে সে থাকলো, এটা 2 দিন পর ভাঙে ভেঙে গেল, এটা কনজাম্পশন হয়ে গেল, তাই না? আর একটা হইতে পারে যে এটার ইনটেক থাকবে, যেমন কোনো একটা সে শো পিস বানাইলো। ঠিক আছে? মনে করেন এখন নৌকার যুগ, বললো যে আপনি আমাকে স্বর্ণের একটা নৌকা বানাই দিবেন, এত সাইজের, এই এই ডিজাইনের স্বর্ণের একটা নৌকা বানাই দিল, এটা ইনটেক আইনা সে শো পিস হিসেবে রাখলো। এটা কনজাম্পশনের জন্য হোক অথবা সাবস্টেন্সটা ইনটেক রাখার জন্যই হোক, যে যে কোনো কারণেই হোক, যদি এটার পিছনে ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনের ইস্যু থাকে, তাহলে এই সকল ইস্যুতে এই ইস্তিসা চুক্তি করা বৈধ। 313, it is not permissible that the subject matter of an istisna contract be an existing and identified capital asset। এটা গুরুত্বপূর্ণ লাইন, এটা মাথায় রাখেন। আমি শুরুতেই বলছিলাম যে মনে করেন এমন কোনো অ্যাসেট আপনি কিনতে পারবেন না যেটা হলো কি এক্সিস্টিং, অলরেডি আছে, এবং এটা আইডেন্টিফাইড একটা ক্যাপিটাল। ওই যে দোকানে গিয়ে বললাম যে ভাই আমি এই মোটরসাইকেলটা কিনতাম যে ইস্তিসনা মুডে, এটা হবে না। আপনি যদি বলেন যে এই মোটরসাইকেলটার মতো অন্য একটা মোটরসাইকেল আপনি আমার বানাই দিবেন, এর মধ্যে এই স্পেসিফিকেশনস গুলো থাকবে, সেটা করা যাবে। কিন্তু দেখা গেছে সাবজেক্ট ম্যাটার অফ এন ইস্তিসনা কন্ট্রাক্ট বি এন এক্সিস্টিং এন্ড আইডেন্টিফাইড ক্যাপিটাল অ্যাসেট যদি হয়, যেটা অলরেডি আছে, সেক্ষেত্রে ইস্তিসনা চুক্তি করা হারাম, নট পারমিসেবল। সেক্ষেত্রে কি করবে? অন্য কিছু করবে, মুরাবাহা করবে, বা মানে মুশারাকা বা অন্য কিছু করবে, কিন্তু এটাতে করা যাবে না, ইস্তিসনা চুক্তি করা যাবে না। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে, it is invalid for the institution to conclude a contract to sell a particular designated car। এই যে একটা পার্টিকুলার ডেজিগনেটেড কার বিক্রি করার জন্য ইস্তিসা চুক্তি করা যাবে না। যে শোরুমে গিয়ে বললো এই গাড়িটা আমি ইস্তিসা মোডে কিনতে চাই, এটা হবে না। অর ফ্যাক্টরি অন দি বেসিস অফ ইস্তিসা, অথবা কোনো একটা ফ্যাক্টরি সে কিনতে চায়, ফ্যাক্টরি একটা আছে, মনে করুন যে কুমিল্লা এপিজের একটা ফ্যাক্টরি আছে হলো এই শাসা ডেনিম, বললো আপনার এই ফ্যাক্টরিটা আমি কিনতে চাই ইস্তিসা মোডে, এটা হবে না, কারণ এটা তো অলরেডি এস্টাবলিশড আর মানে কনস্ট্রাক্টেড। This is because istisna is a sale contract applicable to items that are identified by specifications, not by designation। ঠিক আছে? কারণ এই ইস্তিসনাটা বেসিক্যালি এটা আইডেন্টিফাই করা হয় কোনো একটা স্পেসিফিকেশনস দ্বারা, সুনির্দিষ্ট বর্ণনা দ্বারা, নট বাই ডেজিগনেশন, কোনো ডেজিগনেশন দ্বারা না, যে আমি এটা কিনতে চাই ওটা কিনতে চাই। Unless the item are completely or partially delivered, the ultimate purchaser has no prior right। এখানে আবার বলতেছে যদি না, মনে করেন কোন একটা কিছু অর্ডার করলাম, অর্ডার করার পরে পার্শিয়ালি অথবা কমপ্লিটলি ডেলিভার করেন, হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে? আনলেস দি আইটেমস আর কমপ্লিটলি অর পার্শিয়ালি ডেলিভার্ড, যদি কোনো আইটেম কমপ্লিটলি অথবা পার্শিয়ালি ডেলিভার করে নাই,
the ultimate purchaser has no prior right. Ultimate purchaser যে কিনবে ফাইনালি, তার কোনো অধিকার নাই over a third party to the items that are the subject matter of the contract while they are still in the process of being produced. কোন একটা মাল বানানো হচ্ছে, আপনি অর্ডার দিয়ে আসছেন, ঠিক আছে, আলমারি একটা বানাইতে দিয়ে আসছেন, অর্ধেক বানানো হয়েছে, আপনি গিয়ে ক্লেম করতে পারবেন না যে ভাই এই আলমারিটা আমার, এটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। and have not yet been delivered to him, এবং তার কাছে এখনো ডেলিভার করা হয় নাই। এই ডেলিভার যদি না করে অথবা এটা যদি আন্ডার কনস্ট্রাকশনে থাকে, সেক্ষেত্রে কেউ গিয়ে ওখানে কি করতে পারবে না, এটাকে ক্লেম করতে পারবে না। এটা কি হলো রে ভাই? আচ্ছা, তার মানে যদি এটা কমপ্লিট হয়ে যায় এবং ডেলিভার করে ফেলে, তবেই কেবল বলতে পারবে যে হ্যাঁ এটা আমার। হ্যাঁ, in addition, the ultimate purchaser cannot be regarded as the owner of the materials in the possession of the manufacturer. বলা হচ্ছে শুধু তো আপনি এটা ক্লেম করতে পারবেন না এমন না। মনে করেন খাট একটা বানাইতেছে, কাঠগুলো ওখানে দোকানে আছে, দোকানে গিয়ে বলতে পারেন না যে এই কাঠগুলো আমার। আলটিমেট পারচেজার cannot be regarded as the owner. সে তার নিজেকে এটা মনে করতে পারবে না যে আমি এটার ওনার অফ দি ম্যাটেরিয়ালস ইন দি পসেশন অফ দি ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার কাছে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোর মালিক সে, ফর দি পারপাস অফ প্রডিউসিং দি সাবজেক্ট ম্যাটার অফ দি কন্ট্রাক্ট। এটা চুক্তি, আপনাকে যে খাট দেওয়ার কথা সেই খাট বানানোর জন্যই কাঠগুলো রাখা হয়েছে, কিন্তু আপনি গিয়ে এটা দাবি করতে পারবেন না যে ভাই এই কাঠগুলো আমার, আনলেস, তবে হ্যাঁ দাবি করতে পারবেন আনলেস যদি না দি ম্যানুফ্যাকচারার হ্যাজ প্রিভিয়াসলি আন্ডারটেকিং as a guarantee for the completion of the work that such materials will only be used for the order of the ultimate purchaser. তবে হ্যাঁ তখন করা যাবে যখন যদি যে ম্যানুফ্যাকচারার সে যদি বলে যে ভাই এই যে এখানে কাঠগুলো দেখতেছেন, এই কাঠগুলো দিয়েই শুধুমাত্র আপনার খাটটা বানাবো, আর অন্য কোনো কিছু বানাবো না। যদি এমন কোনো আন্ডারটেকিং সে দিয়ে থাকে, এমন কোনো গ্যারান্টি যদি সে দিয়ে থাকে ম্যানুফ্যাকচারার, সেক্ষেত্রে এটাকে আমার কাঠ বলে দাবি করা যাবে, তবে ওই যে কন্ট্রাকচুয়াল কন্ডিশনস অনুযায়ী, ঠিক আছে। এর আগে আপনি গিয়ে বলতে পারবেন না, যদি এমন কিছু না বলে তাহলে বলতে পারবেন না যে এই খাট আমার, এই কাঠ আমার, এগুলো বলা যাবে না। আর এটা আরেকটু একবার ক্লিয়ার করলে ভালো হতো। আর একটু ক্লিয়ার করলে ভালো হতো লাস্টের অংশটা নাকি? মানে এটা পুরো ইয়েটা স্যার একটু সংক্ষেপে বলেন ইয়েটা বাংলা। সংক্ষেপে তো বুঝার কথা ভাই, এটা এই প্রথম লাইনটারে ব্যাখ্যা করছে আর কিছুই না। প্রথম লাইনটারে ব্যাখ্যা করছে কি, বলছে যে কোনো এক্সিস্টিং প্রোডাক্ট আছে অথবা কোনো আইডেন্টিফাইড ক্যাপিটাল আছে, ক্যাপিটাল অ্যাসেট আছে, এগুলোর আপনি ইস্তিসনার ভিত্তিতে কিনতে পারবেন না, এটা হারাম। যেমন আমি বলছি কি, ওই যে এখানে এক্সাম্পল দিছে যে দোকানে গিয়ে বললেন যে ভাই এই গাড়িটা আমি ইস্তিসনার ভিত্তিতে কিনতে চাই, এটা করা যাবে না। আপনি যখন আইডেন্টিফাইড কোনো অ্যাসেট বা এক্সিস্টিং কোনো অ্যাসেট কিনতে চাইবেন, সেক্ষেত্রে মুরাবাহা অথবা আপনার মুশারাকা এগুলোতে যাইতে পারবেন, কিন্তু ইস্তিসনা মোডে যাইতে পারবেন না, কারণ এটা তো অলরেডি বানানো। বানানোটার ক্ষেত্রে আপনি আর ইস্তিসনা মোডে অর্ডার করতে পারবেন না, ঠিক আছে। এটুক বুঝছেন কিনা? জি স্যার। এইটাকে এখানে ব্যাখ্যা করছে যে যেমন এই গাড়ির কথা বলছে, তারপরে মানে তারপরে এদিকে গিয়ে বলছে যে এমন কোন আইটেমের জন্য আপনি অর্ডার করতে পারবেন, ঠিক আছে, যেগুলো ওই যে আইডেন্টিফাইড বাই দি স্পেসিফিকেশনস নট ডেজিগনেশন, সেগুলো একই। আনলেস, ও এরপর আনলেস থেকে যেটা বলছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি অর্ডার দিচ্ছেন, মনে করেন যে খাটই অর্ডার দিলেন, খাট অর্ডার দিলে যদি খাটের আপনার কিছু অংশ আপনাকে ডেলিভারি দেয়, তাহলে আপনি বলতে পারবেন যে এটা আমার। অথবা যদি পুরোটা অর্ডার দিয়ে দেয় তাহলে বলতে পারবেন যে হ্যাঁ এই খাটটা আমার। কিন্তু কোনো ডেলিভারি হয় নাই, আপনি গিয়ে দোকানে গিয়ে দেখলেন যে খাট একটা বানাইতেছে, আপনি গিয়ে বলতে পারবেন না যে এই খাটটা আমার, এই অধিকার আপনার নাই যে আপনি এটা ক্লেম করবেন। এই যে আনলেস কি, এই যে ডেলিভার টু হিম, তার কাছে ডেলিভারি করার আগ পর্যন্ত এটা, মানে আপনার কাছে ডেলিভারি করার আগ পর্যন্ত আপনি এটা মানে দাবি করতে পারবেন না। পরে বলতেছে যে হ্যাঁ আপনি আবার এই যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে ম্যাটেরিয়ালস গুলো দাবি করতে পারবেন যদি ম্যানুফ্যাকচারার বলে যে ভাই এই ম্যাটেরিয়াল দিয়ে শুধুমাত্র আপনার খাটই বানাবো, আর কারো খাট বানাবো না। সেক্ষেত্রে কি আপনি ম্যাটেরিয়াল গুলো বলতে পারবেন যে ঠিক আছে এগুলো আমার, এগুলো দিয়ে আপনি অন্য কিছু বানাইতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপর 314 এ যেটা বলা হচ্ছে, দি কন্ট্রাক্ট অফ ইস্তিসনা মে বি কনক্লুডেড উইথ আ কন্ডিশন দ্যাট দি প্রোডাকশন শ্যাল বি ক্যারিড আউট বাই দি ইনস্টিটিউশন ইউজিং ইটস ওন রিসোর্সেস। বলতেছে যে এই চুক্তিটা এমন শর্তেও করা যেতে পারে, কনক্লুডেড উইথ আ কন্ডিশন, এমন কন্ডিশন দিল চুক্তির মধ্যে, দ্যাট দি প্রোডাকশন শ্যাল বি ক্যারিড আউট বাই দি ইনস্টিটিউশন
ইউজিং ইটস ওন রিসোর্সেস, যে ব্যাংকের কাছে যে খাট অর্ডার করলেন আপনি, সে ব্যাংক নিজের যেই রিসোর্স আছে এই রিসোর্স দিয়ে সে খাটটা বানাবে। তার কাছে যে কাঠ আছে এই কাঠ দিয়ে খাট বানাবে, সে বাইরে থেকে কাঠও আনবে না, কাঠ মিস্ত্রিও আনবে না। আপনি এই কন্ডিশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমরা অনেক সময় করি না যে খাট একজনের কাছে অর্ডার দিয়েছি, সে খুব ভালো খাট বানায়, এখন তার আবার বলে দিলাম যে কন্ডিশন দিয়ে দিলাম যে ভাই এই খাট কিন্তু আপনি বানাইতে হবে, আরেকজন দিয়ে বানাই দিলে হবে না। আমরা প্যান্ট শার্ট বানাই, অনেক সময় এমন বলি যে শার্টটা আপনি নিজে সিলাইবেন, কারিগরের দিয়ে সিলাইবেন না, বলে দিই না? এটাই বলা আছে যে এই শর্ত আপনি দিতে পারবেন, এটা বৈধ। এটা দিতে পারবেন এই কন্ডিশন যে ভাই আপনার রিসোর্স দিয়ে শুধুমাত্র আমার এটা বানিয়ে দিবেন, ইন উইচ কেস ইট হ্যাজ টু অ্যাবাইড বাই দিস কন্ডিশন, এক্ষেত্রে এই কন্ডিশনটা মানতে হবে, and has no right to assign the process of production to another entity। সেক্ষেত্রে সে এই যে অর্ডার নিল বা ব্যাংক যদি অর্ডার নেয়, ব্যাংক আরেকজনকে এইটা বানানোর জন্য কি করতে পারবে না, অ্যাসাইন করতে পারবে না, তার নিজেকে বানাইতে হবে। যদি বলে দেয় যে ভাই এটা আপনি নিজের রিসোর্স দিয়ে বানাতে হবে, তার মানে এই শর্ত দেওয়া যাবে যে আপনি শুধুমাত্র আপনার রিসোর্স দিয়ে বানাবেন। সাদ ভাই 315। জি বলেন একটা প্লিজ। কোশ্চেন ছিল যে এই ধরনের যদি শর্ত দেওয়া থাকে তখন ওই ক্ষেত্রে তো মনে হয় প্যারালাল ইস্তিসনাটা হবে না, তাই না? কোনটা? মানে এই ধরনের শর্ত ও যদি হ্যাঁ দেওয়া হ্যাঁ থাকে হ্যাঁ, যে এক্স্যাক্টলি স্পেসিফিক। এক্স্যাক্টলি, হ্যাঁ বলে দিলাম আপনি বানাবেন, তাহলে তো প্যারালাইসিস করতে পারবে না, রাইট? গুড কোশ্চেন। এক্ষেত্রে প্যারালাইসিস না কাউন্টেবল হবে, মানে অ্যাপ্লিকেবল হবে না বা অ্যালাউড হবে না। It is permissible for the manufacturer to fulfill his obligation in an istisna contract by using items produced by his own resources or items produced by other parties that existed before the contract was concluded। ওই যে যদি শর্ত দিয়ে দেয় তাহলে তো ওই অনুযায়ী করবে। এছাড়া এটা বৈধ যে ম্যানুফ্যাকচারার তার অব্লিগেশনটা ফুলফিল করবে এমন কোন প্রোডাক্ট দিয়ে যেগুলো তার কাছে ইউজিং আইটেমস প্রডিউসড বাই হিজ ওন রিসোর্সেস, যেগুলো সে নিজেই কি করে প্রোডাকশন করে বা প্রডিউস করে, তার নিজেরই মনে করেন যে করাত মিল আছে, গাছ কিনে কিনে সে কাঠ বানায়, সে কাঠ দিয়ে খাট বানায়, সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। অর আইটেমস প্রডিউসড বাই আদার পার্টিজ, অথবা অন্য পার্টি থেকে কাঠ সে কিনে আনছে, দ্যাট এক্সিস্টেড বিফোর দি কন্ট্রাক্ট ওয়াজ কনক্লুডেড, চুক্তি করার আগে সেই কাঠগুলো তার কাছে ছিল, সে ওই কাঠ দিয়ে বা ওই ম্যাটেরিয়ালস দিয়েও কি করতে পারবে, খাট বানাতে পারবে, এটা বৈধ। দি ল্যাটার অপশন ইজ হাউএভার, বলে এই যে অন্যের প্রোডাক্ট দিয়ে যে বানাইতে পারবে বলছে, ল্যাটার অপশন মানে কি, পরবর্তী অপশনটা, সেকেন্ড অপশন যেটা, এটা অনলি ভ্যালিড ইফ দি আলটিমেট পারচেজার, এটা শুধুমাত্র ভ্যালিড হবে কখন, if the ultimate purchaser didn't stipulate that the manufacturer should use his own resources। যদি সে এই শর্তারোপ না করে যে ভাই এটা তোমার রিসোর্স দিয়ে বানানো লাগবে না, এমন যদি শর্তারোপ করে, তাইলেই শুধুমাত্র অন্যের প্রোডাক্ট দিয়ে সেটা বানাইতে পারবে, নাইলে কিন্তু নিজের প্রোডাকশন দিয়ে বা নিজের রিসোর্স দিয়ে বানাতে হবে। এই যে আগেরটার একটু উল্টায় ব্যাখ্যা করছে আর কি, আর কিছু না। However, this rule shouldn't be used as a device for deferment of consideration of a sale of a subject matter that is to be delivered in the future based on its specification as given by the seller, but which are not intended to be produced। তবে এটা করার ক্ষেত্রে এমন কিছু করা যাবে না, ওই যে আগের যেটা বলছে যে এটাকে এমন ডিভাইস হিসেবে ইউজ করা যাবে না যে আসলে কোনো কিছু হ্যান্ড ওভার হইলো না, টেক ওভার হইলো না, প্রোডাকশন হইলো না, শুধু টাকার আদান প্রদান হইলো, এমন যদি হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, ওই কথাটাই এখানে আবার বলেছে। আইটেম 316 এ বলা হচ্ছে দি ম্যানুফ্যাকচারার ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু প্রডিউস দি সাবজেক্ট ম্যাটার অ্যাকর্ডিং টু দি স্পেসিফিকেশন। ওই যে স্পেসিফিকেশন মানে কি, সুনির্দিষ্ট যে শর্তগুলো দেওয়া ছিল ওই শর্ত অনুযায়ী ম্যানুফ্যাকচারার তার এই প্রোডাকশনটা করবে, সাবজেক্ট ম্যাটারটা বানাবে, এটা তার জন্য অব্লিগেটরি একটা ব্যাপার। ঠিক আছে, এটা সে করতে বাধ্য। কখন করবে? উইদিন দি পিরিয়ড এগ্রিড আপন, যেই সময় নির্ধারণ করে দেয়া আছে সেই সময়ের মধ্যে করতে হবে, অর উইদিন সাচ রিজনেবল টাইম অ্যাজ দি নেচার অফ দি ওয়ার্ক মে পারমিট, অথবা এমন সময়ের মধ্যে করবে যে সময়ের মধ্যে আসলে এই কাজটা করতে পারমিট করে। যেমন আপনি যদি গিয়ে বলেন যে ভাই আমার এই জমিটা আছে, জমির মধ্যে আপনি একটা 5 তলা বিল্ডিং করে দিবেন 2 মাসে, তাহলে কি এটা সম্ভব? এটা কাস্টমারের প্র্যাকটিসে জীবনও সম্ভব না, কারণ একটা ছাদ ঢালাই করতে আমরা জানি যে 2 মাসের সময় লাগে, আপনি 5 তলা বিল্ডিং 2 মাসে কিভাবে করবে সে? সুতরাং বলতেছে রিজনেবল একটা টাইম দিতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট পিরিয়ড যদি থাকে ওই ওই সময়ের মধ্যে ডেলিভারি দিবে,
অথবা একটা রিজনেবল পিরিয়ড, এই কাজটা করতে যে পরিমাণ সময় পারমিট করা হয় এমন রিজনেবল টাইমের মধ্যে করতে হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকসেপ্টেড প্র্যাকটিস দ্যাট ইজ রেকগনাইজড বাই এক্সপার্টস। আর এটা যে এক্সপার্টরা যে পরিমাণ সময় আসলে এই কাজের জন্য সুনির্দিষ্ট করে থাকে সাধারণত, ওই সময়ের মধ্যে এটা কি করতে হবে, এই অব্লিগেশনটা ফিল আপ করতে হবে। The parties may agree on a period during which the manufacturer will be liable for any defects. দুই পার্টি একটা নির্দিষ্ট ডেট মানে একটা সীমারেখা দিয়ে দিতে পারবে যে ডিফেক্টস এর জন্য অমুক স্টেজ পর্যন্ত ডিফেক্টস এর জন্য তুমি দায়ী, তারপরে ডিফেক্টস এর জন্য আমি দায়ী, এটা করতে পারবে। এর আগে তো আমরা শুনেছি যে ম্যানুফ্যাকচারার কোনো ডিফেক্টস ক্লজ দিতে পারবে না শর্ত আরোপ করে যে যেমন আছে এমনটাই নিতে হবে। আর এখানে বলতেছে কি যে পার্টিজ, উভয় পার্টি মে এগ্রি, এই এগ্রিমেন্টে আসতে পারে অন আ পিরিয়ড ডিউরিং উইচ দি ম্যানুফ্যাকচারার উইল বি লায়াবল ফর এনি ডিফেক্টস, যে ম্যানুফ্যাকচারার লায়াবল হবে কোন একটা ডিফেক্টের মধ্যে, যে একটা সময় নির্ধারণ করে দিল, হ্যাঁ, অর দি মেনটেনেন্স অফ দি সাবজেক্ট ম্যাটার, অথবা এটা সাবজেক্ট ম্যাটারের মেনটেনেন্সের জন্য সে লায়াবল হবে এমন একটা সময় নির্ধারণ করে দিল। যেমন বলে দিল যে ভাই, ম্যানুফ্যাকচারারকে বললো যে তুমি তো খাটটা বানাবা, খাটটা বানানোর পর থেকে তোমার এই 30 তারিখে আমার ডেলিভারি দেওয়ার কথা, ডেলিভারি ডেটের আগ পর্যন্ত এটা তোমার জিম্মায় থাকবে, এই 30 তারিখের আগে যদি এটা কোনো ডিফেক্ট হয় তাহলে এটার দায়ভার তোমার, এই টাইপের ডিউরেশন ফিক্স করে দিতে পারবে, ঠিক আছে। they may also leave the determination of liability, এই লায়াবিলিটির যে ডিটারমিনেশনটা এটা ছেড়েও দিতে পারে, রিলেটিং টু ডিফেক্টস এর ক্ষেত্রে এন্ড মেইনটেনেন্স টু কাস্টমারি প্র্যাকটিস, এই যে ডিফেক্টস অথবা মেইনটেনেন্সের যে ইস্যুটা এটা কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী এটা হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন একটা মনে করেন যে যদি এমন হয় যে কোনো অঞ্চলের এটা নিয়মই হইলো যে খাট যেদিন ডেলিভারি নেওয়ার কথা এর আগে যদি নষ্ট হয় তাহলে মানে সাপ্লায়ার যে বা ম্যানুফ্যাকচারার যে সেইটার ক্ষতিপূরণ দেবে, যদি এমন হয় তাহলে ওই এলাকার ওই নিয়ম অনুযায়ী চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাই বলা হয়েছে। এবং চাইলে দুইজন মিলে একটা নির্দিষ্ট পিরিয়ড দিয়ে দিতে পারবে যে এই পিরিয়ডের মধ্যে কোনো যদি ক্ষতি হয় বা এটার কোনো মেনটেনেন্স লাগে এটা তুমি দিবা, এর পরের যদি কোনো মেনটেনেন্স লাগে তাহলে এটা আমি দেবো। যেমন আপনাকে জাস্ট বোঝার জন্য একটা এক্সাম্পল বলছি আমাদের এখানে একজন একটা গাড়ি কিনছে, গাড়ি কিনে শোরুম থেকে কিনে সব টাকা পয়সা সব দিয়ে ফেলছে, দিয়ে বলছে যে ভাই গাড়ি নিয়ে যান, শোরুম ওলা বলছে গাড়ি নিয়ে যান। তো যিনি গাড়ি কিনছে ওনার আসলে গাড়ি রাখার জায়গা নেই, উনি বলতেছে ভাই 3-4 দিন আমি নিতে পারবো না, 3-4 দিন আপনার এখানে রাইখা দেন, এটার ভাড়া আমি দিয়ে দিই, ঠিক আছে। তার মানে কি, এই যে লায়াবিলিটি ডিফেক্টস অর মেনটেনেন্স এর এমন শর্ত দিয়ে দেওয়া যাবে যে ভাই এতদিন পর্যন্ত লায়াবিলিটি তোমার, তারপরে যদি আমি না নিই তাহলে এই লায়াবিলিটি আমার, ঠিক আছে। অথবা কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী এটা ডিফেক্টস এবং মেইনটেনেন্সটা নির্ধারণ করা যেতে পারে, এটা বৈধ, সমস্যা নেই। It is permissible to draw up an istisna contract for real estate developments. রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে সবকিছু হয় হলো এইচপিএসএম ভিত্তিতে, তাই না। এই যে দেখেন ইস্তিসনার ভিত্তিতে কিন্তু রিয়েল এস্টেট বিজনেসটা আরো চমৎকার হয়। আমার কাছে মনে হয় যে এইচপিএসএমটা খুব মানে পারফেক্ট হয় আর কি, যদিও আমাদের ইজারাটা আরো বেশি পারফেক্ট হয়, এটা রেন্টের বেসিসে যায়। আমরা এটাও করতে পারি। ইট ইজ পারমিসেবল টু ড্র আপ এন ইস্তিসনা কন্ট্রাক্ট ফর রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের জন্য আমরা ইস্তিসনা চুক্তি করতে পারি, এটা বৈধ, ঠিক আছে। অন ডেজিগনেটেড ল্যান্ড, কোন একটা নির্দিষ্ট জমিতে, ওন্ড আইদার বাই দি আলটিমেট পারচেজার অর দি কন্ট্রাক্টর, এই যে ডেজিগনেটেড ল্যান্ডের কথা বলা আছে, এই ল্যান্ডের মালিক পারচেজারও হইতে পারে অথবা কন্ট্রাক্টরও হইতে পারে। কোন একটা ডেজিগনেটেড ল্যান্ডে চুক্তি করলো যে ভাই তুমি 5 তলা বিল্ডিং করে দিবা ইস্তিসনার ভিত্তিতে, এটা হইতে পারে, এটা বৈধ। অর অন ল্যান্ড ইন উইচ আইদার অফ দেম, অথবা এর মধ্যেও কোন একটা রিয়েল এস্টেট বানানো যাইতে পারে যেখানে আইদার অফ দেম ওনস দি ইউজোফ্র্যাক্ট, তাদের যে কোনো একজন ইউজোফ্র্যাক্টটা আসলে ভোগ করে। যেমন সরকারের কাছ থেকে 100 বছরের জন্য লিজ নিয়ে নিছে জায়গাটা, ওখানে ইস্তিসনার ভিত্তিতে কি করা যাবে, এই বিল্ডিং করা যাবে, কোনো সমস্যা নেই। This is permissible because the contract involves the construction of specified buildings. এটা কেন বৈধ, কারণ একটা ওখানে স্পেসিফাইড একটা বিল্ডিং বানানোর জন্য এই যে কনস্ট্রাকশন করার জন্য আসলে চুক্তি করা হয়, যেহেতু এখানে কনস্ট্রাকশন আছে সুতরাং এটা বৈধ। দ্যাট উইল বি বিল্ড, যেটা বানানো হবে, এন্ড সোল্ড অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন, এবং এটা বিক্রি করা হবে স্পেসিফিকেশন অনুযায়ী। এন্ড দি কন্ট্রাক্ট অফ ইস্তিসনা in this case doesn't concern a particular identified place. এই ক্ষেত্রে আসলে পার্টিকুলার আইডেন্টিফাইড প্লেস যেটা, ল্যান্ড যেটা,
এটা কি ওদের নিজেদের ভাড়া করা জমি, নাকি যে কোনো মানে সাপ্লায়ারের জমি, নাকি পার্চেজারের জমি, এটা দেখার কোনো ইস্যু না। মূলত যেহেতু এখানে বিল্ডিং বানাবে, বিল্ডিং কনস্ট্রাকশন করবে, এবং এটা স্পেসিফাইড একটা বিল্ডিং হবে, এবং এটা অ্যাকর্ডিং টু দি স্পেসিফিকেশন এটা সোল্ডও হবে, বিক্রিও হবে, সুতরাং এই টাইপের ল্যান্ডে বিল্ডিং বানানোর জন্য ইস্তিসনা চুক্তিটা করা যেতে পারে, এটা পারমিসিবল, এটা বৈধ। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যতটুক গেল পরে, না থাকলে আমরা সামনে যাব। আচ্ছা, প্রশ্ন প্রশ্ন না থাকলে বুঝছেন কিনা একটু বলেন প্লিজ। হ্যাঁ শাহেদ ভাই বুঝছি আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার যাচ্ছি হলো প্রাইস এন্ড গ্যারান্টি অফ ইস্তিসনা চুক্তির ক্ষেত্রে আমরা প্রাইসটা কিভাবে নির্ধারণ করব, এবং গ্যারান্টিটা আমরা যে শুরুতেই পড়ছিলাম যে মানে কি বলে গ্যারান্টিটাও এখানে আলোচনা করা হবে, তাই না? এই গ্যারান্টি সম্পর্কে এখানে কথা আচ্ছা, বলতেছি। এখানে একটা প্রশ্ন করি। ধরেন নিউ মার্কেট, সাইদ 1 মিনিট, হ্যাঁ। ধরেন হ্যাঁ ভাই নিউ ভাই। মার্কেট, ইসলামী ব্যাংক নিউ মার্কেট শাখা, তারা বলল যে আমরা মালয়েশিয়া থেকে কিছু উড নিয়ে আসছি। তো এগুলা দিয়ে তারা নীলক্ষেতে বললো যে ম্যানুফ্যাকচারারকে, যে আমাদেরকে আপনি এই উড ব্যবহার করে ইস্তেসনা চুক্তি করলো যে আমাকে কয়টা আলমারি বানাই দিন, 3টা আলমারি বানাইতে দিল মালয়েশিয়া থেকে, তাদের নিজস্ব আনা উড। তো এটা তো ম্যানুফ্যাকচারের যেহেতু ম্যাটেরিয়ালস আছে দিতে পারলো, তারা ম্যাটেরিয়াল সাপ্লাই দিল। এখন নীলক্ষেতের দোকানদার যে এগুলো তৈরি করলো, এগুলো করবে, এখন এটা যদি যে বলে যে আমার এই ওন সোর্স এগুলো ব্যবহার করে দেন, করলো, এগুলা কি অন্য কারোর জন্য ব্যবহার করতে পারবে কিনা, অথবা সে যদি এগুলো দিয়ে তৈরি করে, এটা এগুলোর ওনার কে হবে? এগুলোর ওনার কি নিউ মার্কেট ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক নিউ মার্কেট শাখা, নাকি যে ম্যানুফ্যাকচারার সে তৈরি করতেছে সে হবে? এগুলোর ওনার কে হবে? আর এটা তৈরি করে সে কি অন্য কারোর জন্য এটা দিয়ে তৈরি করতে পারবে, নাকি শুধুমাত্র নিউ মার্কেট ব্রাঞ্চের জন্য তৈরি করতে পারবে? এটার আপনারা উত্তর কি দিবেন? এটা শুধুমাত্র নিউ মার্কেট ব্রাঞ্চে অনার হবে এবং অন্য ওই ম্যানুফ্যাকচারার কারোর এটাতে জন্য তৈরি করা যাবে না, তৈরি করতে পারবে কে না। বলছেন এটা? হ্যাঁ, ভালো স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা প্রশ্ন থাকবে, এটা কিন্তু বুঝে বুঝে উত্তর দিবেন। এই প্রশ্ন প্রতি বছরে আসে যে এই ধরনের যদি ম্যাটেরিয়ালস দেয়, তাহলে ম্যাটেরিয়ালস এর এটার ওনার কে হবে, এবং এটা অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে কিনা। শাহেদ এটা মনে ঠিক মতোই বুঝাতে পারছেন, ঠিকই আছে। জি, আচ্ছা, ঠিক thank আছে। you. জি, হ্যাঁ, আমি যেটা বলছি যে যেখানে যেটা না বুঝুন অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ না বুঝে আগাইলে এটা এটা যেহেতু আমি বলছি এখান থেকে কমপক্ষে 5টা, উপরে আপনি 10টাও পাইতে পারেন কোশ্চেন, সুতরাং আহ, মানে না বুঝে আগানোর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, প্রাইস এন্ড গ্যারান্টিজ এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ইট ইজ আ রিকোয়ারমেন্ট। সবসময় শব্দগুলো একটু মাথায় রাখবেন। রিকোয়ারমেন্ট মানে বাইন্ডিং, তারপরে পারমিসেবল, ইমপারমিসেবল। হ্যাঁ, তো এটা একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে। দ্যাট দি প্রাইস ফর অ্যান ইস্তিসনা স্যার কন্ট্রাক্ট বি একটুখানি নন। থামাই স্যার, পারমিজেবল এবং পারমিটেড এই দুটার ভিতরে কোনো লগত কোনো পার্থক্য আছে শব্দগত স্যার? না না না, এগুলো দুইটাই হালাল, সমস্যা নেই, আপনি সরাসরি হালাল ইউজ করতে পারেন। আচ্ছা, ওকে। আর ইমপারমিসেবল আর নট পারমিটেড এর মধ্যে হারাম লাগাই দিবেন, এটাই। আচ্ছা, it is requirement that the price for an istisna contract be known at the conclusion of the contract. At the conclusion মানে হলো চুক্তিটা যখন সম্পাদিত হবে তখনই এটা নোন হবে। এটা আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্সে, ইসলামিক ব্যাংকিং এ এমবিগুইটি রেখে কোনো চুক্তি করা যায় না। তার মানে প্রাইসটা অবশ্যই কি থাকবে, এখানে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকবে। In which case it can be in the form of cash or tangible goods. এটা হইতে পারে ক্যাশে, হইতে পারে টানজিবল গুডস দিয়ে। টানজিবল গুডস মানে হলো আপনি আলমারি বানাইলেন, বিনিময়ে তারা আপনি স্বর্ণ দিয়ে দিলেন, বা বললেন যে আমার গরুটা দিয়ে দিলাম, এটা হইতে পারে। অর দি ইউজিফ্রাক্ট অফ অ্যান অ্যাসেট ফর আ পার্টিকুলার ডিউরেশন, অথবা বললেন যে ভাই আপনি খাটটা বানাই দেন, আমার যে ঘরটা আছে, ঘরটা বা দোকান একটা আছে, দোকানটা আপনি 3 মাসের জন্য এই ফ্রি ফ্রি, টাকা পয়সা দেওয়া লাগবে না, এটা ফ্রি আপনি ইউজ করেন। এই টাইপের ইউজুফ্রাক্ট অফ অ্যান অ্যাসেট ফর আ পার্টিকুলার ডিউরেশন দেওয়া যাবে, সমস্যা নেই। whether such usufruct is related to an asset other than the subject matter. সাবজেক্ট ম্যাটারের বাইরেও হইলো এটা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি বানাইলেন হলো বাড়ি, মনে করেন যে ইস্তিসনার ভিত্তিতে বাড়ি বানানো হলো, বাড়ি বানানোর পরে আপনি বললেন যে ভাই আপনি তোমার বাড়িটা বানাইছেন, আপনার পেমেন্টটা দিলাম হলো, আপনি আমার একটা শিপ আছে, শিপটা আপনি ইউজ করেন 6 মাসের জন্য।
অথবা অর টু দি সাবজেক্ট ম্যাটার ইটসেলফ, অথবা বলতে পারেন যে বাড়ি যে বানাই দিচ্ছেন এই বাড়িতে আপনি 6 মাস থাকেন, আমাকে 6 মাসের জন্য ভাড়া দেওয়া লাগবে না। এটাই হলো আপনার কি প্রাইস, সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই। তার মানে প্রাইসটা কিভাবে হইতে পারে, ক্যাশে হইতে পারে, টানজিবল হইতে পারে, ইউজুফ্যাক্ট অফ অ্যান অ্যাসেট হইতে পারে, এবং ইউজুফ্যাক্টের ক্ষেত্রে দুইটা ইস্যু বলছে যে আদার অ্যাসেটও হইতে পারে, ইটসেলফও হইতে পারে, যে যেটা বানিয়েছি সেটাও আমরা ইউজুফ্যাক্ট হিসেবে দিতে পারি, কোনো সমস্যা নেই। The use of usufruct of the subject matter itself as consideration for an istisna contract is related to situations when a government offers a preferential contract giving usufruct to the builder or manufacturer। বলা হচ্ছে যে এই যে ইটসেলফ বলতে যেটা বুঝাইছে আর কি এখানে, অর টু দি সাবজেক্ট ম্যাটার ইটসেলফ, সাবজেক্ট ম্যাটারটাই আপনি যখন কোনো ম্যানুফ্যাকচারারকে তার মূল্য হিসেবে দিবেন, এটা সাধারণত বলতেছে যে এটা এমন সিচুয়েশনে গভর্নমেন্ট এটা অফার করে। ঠিক আছে, এটা প্রিফারেন্সিয়াল চুক্তি। এটা কেমন, যেখানে এই একটা পার্টিকুলার ডিউরেশনের জন্য গভর্নমেন্ট বলে যে তুমি এটা নিজে ইউজ করো, কমনলি নোন এজ, এই যে এই ইস্যুটা বা সিনারিওটা, এটাকে বলে হলো বিল্ড অপারেট ট্রান্সফার। এটা একটু আন্ডারলাইন দিয়ে রাখেন বা স্টার মার্ক দিয়ে রাখেন, বিল্ড অপারেট ট্রান্সফারটা কি জিনিস। বিল্ড অপারেট ট্রান্সফার বলছে যে গভর্নমেন্ট এমন কোন ইস্যু থাকে মাঝে মাঝে যেগুলো আসলে গভর্নমেন্ট তৈরি করার পরে টাকা দেয় না, বলে যে এত বছরের জন্য তুমি এটা ইউজ করো। যেমন আমরা যদি বলি এই যাত্রাবাড়ি যে মেয়র হানিফ ফ্লাইওভার, এটা চায়নার একটা কোম্পানি মানে নিজে বানাইছে, মনে করেন যে সরকার বলে দিয়েছিল যে এই স্পেসিফিকেশন তুমি এটা আমাকে বানাই দিবা, চায়নার কোম্পানি বানাই দিছে, বানাই দিয়ে বলছে তোমাকে তো আমি টাকা দিব না, তুমি নেক্সট 20 বছর এটার যত টোল আছে এই টোলটা তুমি নিবে, এটাই হলো তোমার কি এটার পেমেন্ট। অথবা যমুনা সেতু, পদ্মা সেতু, যেগুলো বানানো হয় আমাদের দেশে, এগুলোর ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে হইতে পারে, সরকার কোনো একটা কোম্পানিকে বললো যে তুমি এই স্পেসিফিকেশনসে আমাকে এই মেট্রো রেল বানাই দিবা, এটা তুমি আগামী এই 50 বছর এটা তুমি নিজে খাওয়া। ঠিক আছে, এটার ইউজুফ্যাক্টটা তুমি নিজে নিয়ে নিবা, এটাই হলো তোমার জন্য পেমেন্ট। এই টাইপের যদি হয় এটাকে বলা হচ্ছে বিল্ড অপারেট ট্রান্সফার। তারপর যেটা বলা হচ্ছে দি প্রাইস অফ এন ইস্তিসনা কন্ট্রাক্ট মে বি ডেফার্ড অর পেড ইন ইনস্টলমেন্টস উইদিন আ সার্টেন পিরিয়ড অফ টাইম। এখন আমরা জানি যে যদি আমরা সালামের কথা বলি, সালামের কথা কি হয়েছে, সালাম কিন্তু আপনি যখন চুক্তি হয় তখন তারে টাকা দিয়ে দিতে হবে, অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট দিবেন, আপনি পরে মানে মালামাল বুঝে নেবেন। ওখানে বলা আছে যে সর্বোচ্চ যদি ডিলে করে 2 থেকে 3 দিন ডিলে করতে পারবে, তাও প্রোডাক্ট ডেলিভারির দিন বা তার পরে পর্যন্ত মানে ডিলে করা যাবে না। এখানে যেটা বলা হচ্ছে ইস্তিসনার ক্ষেত্রে আপনি এটা ডেফার্ডও করতে পারেন, কোনো সমস্যা নাই, যে ভাই আমি এটা নিচ্ছি তোমাকে মানে ডেফার্ডে পেমেন্ট করব, 1 বছর পরে একবারে দিয়ে দিব, অর পেড ইন ইনস্টলমেন্টস উইদিন আ সার্টেন পিরিয়ড অফ টাইম। কথা বললো 12 মাসে আমি 10,000 টাকা করে তোমার 1,20,000 টাকা দিয়ে দিব। Or if delivery of the subject matter is to be made in stages of a portion, the price may be paid immediately while the balance is paid by installments according to the stages of delivery। অথবা এটা এমন হইতে পারে যে স্টেজ বাই স্টেজ আপনি পেমেন্ট দিতে পারেন। বলছেন যে 5 তলা বিল্ডিং তুমি আমাকে বানাই দিবা ইস্তিসনার ভিত্তিতে, প্রতি তলার ছাদ ঢালাই দিবা, আমি তোমার 20 লাখ টাকা করে দিব, দোতলার ছাদ ঢালাই দিবা 20 লাখ দিব, 3 তলার ছাদ ঢালাই দিবা 20 লাখ দিবে, এইভাবে করে করে স্টেজ বাই স্টেজ সে কাজ ডেলিভারি দিবে, আপনি ইনস্টলমেন্ট বেসিস পেমেন্টটা দিবেন। এই টাইপের স্টেজেস পেমেন্ট অফ প্রাইস অফ ইস্তিসনা কন্ট্রাক্ট এটাও কি করা যাবে, সমস্যা নেই। ইট ইজ অলসো পারমিসেবল, এটাও বৈধ, টু কানেক্ট পেমেন্ট উইথ দি স্টেজ অফ কমপ্লিশন অফ দি ওয়ার্ক। ওই যে যেটা বললাম স্টেজে স্টেজে তো দিতে পারবেন, কমপ্লিট করলো যে তুমি পুরো ফ্লোর আমাকে কমপ্লিট করে দেবে টাইলস সহ, তখন তুমি পেমেন্ট পাবা, এর আগে পাবা না, এটা বেরো করা যাবে, কোনো সমস্যা নেই। টু কানেকশন পেমেন্ট উইথ দি স্টেজ অফ কমপ্লিশন অফ দি ওয়ার্ক প্রোভাইডেড দি স্টেজেস অফ দিস টাইপ অফ ওয়ার্ক আর বাই কাস্টম। বলা হচ্ছে এই যে স্টেজ বাই স্টেজ যে করবা এটা কিভাবে করবে, আর বাই কাস্টম সাবজেক্ট টু স্পেসিফিকেশন এন্ড দেয়ার আইডেন্টিফিকেশন উইল নট লিড টু ডিসপিউট। বলা হচ্ছে কাস্টম অনুযায়ী, প্রথা অনুযায়ী করবে এবং এটার স্পেসিফিকেশন অনুযায়ী করবে। এবং এটাও বলছে যে এই যে পেমেন্টটা দিবে, পেমেন্টটা দেওয়ার ক্ষেত্রে যে কোন স্টেজে গিয়ে পেমেন্টটা দিবে, সে শুধু ছাদ ঢালাই দিলেই তাকে আমি পেমেন্ট দিয়ে দিব, নাকি সে টোটাল কাজটা কমপ্লিট করার পরে যে ওয়ালটা না প্লাস্টার করা ভিতরে টাইলস লাগানোর পরে আমি তাকে দিব, এই টাইপের
যে স্পেসিফিকেশনস আছে সেটাও দিয়ে দিতে হবে, আর এই স্পেসিফিকেশনস গুলো এমন ভাবে দিতে হবে দেয়ার আইডেন্টিফিকেশন উইল নট লিড টু ডিসপিউট, যাতে করে এই আইডেন্টিফিকেশনটা কোনো বিতর্কের সৃষ্টি না করে। ঠিক আছে, কোনো কিছু থাকবে না, স্টেজ বাই স্টেজ দেওয়া যাবে, ফুল কমপ্লিট হইলেও দেওয়া যাবে, অর্ধেক করছে অর্ধেকের পর অর্ধেক পেমেন্ট দিবে তাও করা যাবে, কোনো সমস্যা নাই। তার মানে এটা যদি আমরা একটু সামারি করি, যে ইস্তিসনার পেমেন্টটা ডেফার্ডে দেওয়া যাবে, ইনস্টলমেন্টে দেওয়া যাবে, সেই ইনস্টলমেন্টটা স্টেজ বাই স্টেজ কোনো একটা কাজ হয়েছে মেয়াদের পরে গিয়ে দেওয়া যাবে, অথবা কাজ কমপ্লিট করেছে তারপর আমি মানে কমপ্লিশনের উপরে ডিপেন্ড করে স্টেজ বাই স্টেজ পেমেন্টটা দিবে, এটাও করা যাবে, সমস্যা নাই। কাজটা যদি ডিভাইডেড করা থাকে, ফেজ বাই ফেজ করা থাকে, হ্যাঁ, অথবা পেমেন্ট ইজ ডিজাইন অ্যাকর্ডিং টু দি স্টেজ অফ কমপ্লিশন অফ দি ওয়ার্ক, অথবা পেমেন্টটা ডিজাইন করা হয়েছে যে পরিমাণ কাজ করা হবে ওই পরিমাণ পেমেন্ট সে পাবে, then the manufacturer or contractor is entitled to request that the ultimate buyer make payment accordingly. তাইলে যে ম্যানুফ্যাকচারার আছে অথবা কন্ট্রাক্টর আছে সে তার এই অধিকার আছে, সে রিকোয়েস্ট করবে কি যে পরিমাণ সে কাজ করেছে অ্যাকর্ডিংলি তাকে ওই পরিমাণ যেন পেমেন্ট দেওয়া হয় ফর ইচ স্টেজ, প্রত্যেকটা স্টেজের জন্য, that has been carried out according to specifications. স্পেসিফিকেশনস হিসেবে সে যে কাজগুলো করেছে, যে পরিমাণ কাজ করেছে ওই পরিমাণ কাজের পাওনাটা বা পেমেন্টটা সে পাওয়ার অধিকার রাখে, এবং সেজন্য সে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, আইটেম 3 to 4 এ যেটা বলা হয়েছে, ইট ইজ পারমিসেবল দ্যাট দি প্রাইস অফ ইস্তিসনা ট্রানজাকশনস ভ্যারি ইন অ্যাকর্ডেন্স উইথ ভ্যারিয়েশনস ইন ডেলিভারি ডেট। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারা, এবং এই প্রথম লাইনটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখেন বলা হচ্ছে ইট ইজ পারমিসেবল দ্যাট দি প্রাইস অফ ইস্তিসনা ট্রানজাকশনস, ইস্তিসনার যে ট্রানজাকশনসটা হবে এই এইটার যে প্রাইসটা ভেরি করতে পারে, মানে ভিন্ন হইতে পারে, ইন অ্যাকর্ডেন্স উইথ ভেরিয়েশনস ইন ডেলিভারি ডেটের ভেরিয়েশনের উপরে ভিত্তি করে। ঠিক আছে, যেমন এটা এটা কেমন, মনে করেন যে আপনি এই বিল্ডিং বানানোর জন্য বললেন, বিল্ডিং বানানোতে কি লাগে, ইট লাগে। তো ইটের আমরা জানি যে ইটের কিন্তু সব সিজনে দাম একই থাকে না, ইটের যে সিজনে ইট পোড়ায় ওই সিজনে কিন্তু দাম একরকম থাকে, আবার বর্ষাকালে গিয়ে ইটের যেহেতু ক্রাইসিস থাকে ওই সিজনে কিন্তু বেড়ে যায়, তাই না? 8,000-এর ইট 10,000, 12,000, 15,000 পর্যন্ত উঠে যায়। তার মানে কি, আমি বললাম যে ভাই এই সিজনে আমি যেই ফ্লোর করব এই ফ্লোরের জন্য আমাকে দিবা হলো 50 লাখ, আর ওই যে বর্ষাকালে যে ফ্লোরটা করবো ওই ফ্লোরটার জন্য আমার দিতে হবে হলো 60 লাখ। এই টাইপের বলা হচ্ছে যে এই যে ভেরিয়েশন ইন ডেলিভারি ডেটের উপরে যদি ভেরিয়েশন থাকে ওটার উপর ডিপেন্ড করে প্রাইস ক্যান বি ভ্যারিড, প্রাইস অফ দি ইস্তিসনা কন্ট্রাক্টস ভ্যারি। ঠিক আছে, there is also no objection to a number of offers being subject to negotiation. বলা হচ্ছে একের চেয়ে অধিক অফার থাকতে পারে, একাধিক অফার থাকতে পারে, হ্যাঁ, এই ব্যাপারে কোনো অবজেকশন নাই, provided that, তবে শর্ত আছে, eventually only one offer will be chosen for concluding the istisna contract, তবে যে কোনো একটা চুক্তি করার জন্য, যে কোনো একটা অফারকে চুক্তি করার জন্য বেছে নিতে হবে। মনে করেন যে বলে দিল যে ভাই আপনি এই খাটটা যদি এইভাবে বানান এত টাকা লাগবে, ওইভাবে একটু ডিফারেন্ট করলে এত টাকা লাগবে, ওইভাবে আপনি পায়াটা যদি একটু 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি দেন তাহলে আরেকটু বেশি লাগবে, 3-4টা অফার দিল। ঠিক আছে, এই 3-4টা অফারের মধ্যে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু চুক্তি যখন করবে তখন একটা অফারকে বেছে নিতে হবে, অনলি ওয়ান অফার উইল বি চোজেন ফর কনক্লুডিং দি ইস্তিসনা কন্ট্রাক্ট। তার মানে অফার করা যাবে একাধিক, বাছাই করে নিতে হবে একটা। দিস ইজ টু অ্যাভয়েড আনসার্টেনটি এন্ড ল্যাক অফ নলেজ দ্যাট মে লিড টু ডিসপিউট। এটা কেন করতে হবে, যাতে করে কোনো আনসার্টেনটি না থাকে, অ্যাভয়েড করা যায় আনসার্টেনটিটাকে, অনিশ্চয়তাটাকে, এবং কোনো ডিসপিউট যেন না হয়, কোনো বিতর্কের যেন সৃষ্টি না হয়, এই জন্য একাধিক অফার দেওয়া যাবে, চুক্তি করা লাগবে শুধুমাত্র যে কোনো একটি অফারকে বেস করে। 3 to 5, a contract of istisna cannot be drawn up on the basis of a murabaha sale, for example by determining the price of istisna on a cost plus basis. ঠিক আছে, আপনি ইস্তিসনা চুক্তি করলেন, বললেন যে এটা করতে আমার লাগবে হলো 1 লাখ টাকা, আমার লাভ দিবে হলো 10,000 টাকা, টোটাল আমাকে 1,10,000 টাকা দিবে, এটা করা যাবে। এটা যদি করে তাহলে মুরাবাহা চুক্তি করবে। আর কন্ট্রাক্ট অফ ইস্তিসনা ক্যানট বি ড্রন আপ অন দি বেসিস অফ মুরাবাহা, হ্যাঁ, মুরাবাহার ভিত্তিতে, কস্ট প্রফিটের ভিত্তিতে এই ইস্তিসনা চুক্তি করা যাবে না। তার মানে কিভাবে করতে হবে, ওই যে
আমরা যেভাবে করি আর কি, যে লামসাম হইতে পারে, এটা পার্সেন্টেজ আকারে হইতে পারে, আমরা এগ্রিড দুই পার্টির এগ্রিমেন্টে যেভাবে প্রাইস নির্ধারণ হয় সেভাবে করতে পারবে, কিন্তু মুরাবাহার ভিত্তিতে যে আমার কিনতে এত লাগবে বেচমু এত হইলে, এমনটা করা যাবে না। ইস্তিসনার কোন ম্যানুফ্যাকচারিং কস্টটা কি বায়ারকে জানানো জরুরি? না না না, কোনো জরুরি নেই। আপনার যা ইচ্ছা দুইজন মিলে ওই যোগ সাজসে যেটা নির্ধারণ করবেন সেটাই। এবং আরো সামনে আসবে, আপনি ডিসকাউন্ট পাইলে কাকে দিবেন কিনা, আপনি আপনার লসের 1 লাখ টাকা দিয়ে আপনি খাট প্রোভাইড করবেন বলছেন, কিন্তু খাট বানাইতে গিয়ে 1,10,000 লাগছে অথবা 90,000 লাগছে, সেটা কি করবেন এই ব্যাপারেও জানবেন সামনে, হ্যাঁ। তবে তার কাছে এটাই বলছে যে কস্ট এবং প্লাস বেসিসে আমরা এটা ইস্তেসনা করা যাবে না। এই if the actual cost incurred by the institution to bring the subject matter to completion are substantially less, চলে আসছে এখানে বলা হচ্ছে সাবস্টেন্সিয়ালি লেস দি এস্টিমেটেড কস্ট। এস্টিমেটেড কস্ট সে ভাবছে, মনে করেন যে ব্যাংক ভাবছে যে খাটটা কিনতে 1 লাখ টাকা লাগবে, আমার 10% লাভে 1,10,000 টাকা আমি বিক্রি করে দেবো, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখা গেল যে অ্যাকচুয়াল কস্ট যেটা, এটা হলো কি ব্রিং দি সাবজেক্ট ম্যাটার, এটা সাবস্টেন্সিয়ালি লেস, এই খাটটা কিনতে আসলে 80,000 টাকা লাগছে, ঠিক আছে। তখন কি হবে? অথবা the institution secures a discount from the party with whom it contracted on a parallel istisna basis to acquire the subject matter in order to fulfill its contractual obligations. অথবা ব্যাংক আপনার কাছ থেকে তো অর্ডার পাইলো, ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার পাইয়া সে প্যারালাল ইস্তিসনা করতে গিয়ে দেখলো যে আসলে 1 লাখ টাকার খাটটা সে এটা বিশাল ডিসকাউন্ট পেয়ে গেছে, 30% ডিসকাউন্ট পাইয়া সে 70,000 টাকা দিয়ে কিনছে। এই যে ইনস্টিটিউশন সিকিউরস আ ডিসকাউন্ট, সে 70,000 টাকা দিয়ে কিনছে, সেক্ষেত্রে কি হবে? একটা বললো যে সাবস্টেন্সিয়ালি লেস অ্যামাউন্ট পেয়েছে, লেস অ্যামাউন্ট এটা ব্রিং করতে পেরেছে, আর একটা হলো ডিসকাউন্ট পেয়েছে। সেক্ষেত্রে সিচুয়েশন হবে কি, দি ইনস্টিটিউশন ইজ নট অবলাইজ টু গিভ আ ডিসকাউন্ট টু আলটিমেট purchaser and the latter is not entitled to the amount or part thereof the institution has gained over the estimated cost. তাহলে বলছে যে ইনস্টিটিউশন বাধ্য না, ইজ নট অবলাইজ টু গিভ দি ডিসকাউন্ট টু দি আলটিমেট পারচেজার। আলটিমেট পারচেজার যে ক্লায়েন্ট, যে তাকে যে ডিসকাউন্টটা পাইলো সেই ডিসকাউন্টটা দিতে ব্যাংক বাধ্য না। আবার বলতেছে যে দি ল্যাটার ইজ নট এন্টাইটেল, এবং ক্লায়েন্টও এটা কি করতে পারবে না, অধিকারী হবে না, to the amount or part thereof the institution has gained over the estimated cost. Estimated cost ছিল 1 লাখ টাকা, সে 70,000 টাকা দিয়ে কিনেছে, ডিসকাউন্ট পেয়েছে অথবা সে যাই পেয়েছে, কম যে পেলো এটা ব্যাংকও তাকে দিতে বাধ্য না, এবং ক্লায়েন্টও এটা দাবি করতে পারবে না যে ভাই আপনি তো 1 লাখ টাকা দিয়ে কেনার কথা ছিল, 70,000 টাকা দিয়ে কিনছেন, আমরা 30,000 টাকা দিয়ে দেন, এটা করতে পারবো না, ঠিক আছে। বাট ইন কেস অফ মুরাবাহা, আমরা শুরুতে বলেছি মুরাবাহার ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা ক্লায়েন্টকে দিয়ে দিতে ব্যাংক বাধ্য, ঠিক আছে। কারণ ওখানে কস্ট প্লাস আমি বলেই নিছি ভাই আমার কিনতে যা লাগবে তার সাথে আমি লাভ করবো এত%, ঠিক আছে। আর এটাতে আমি এমন কিছু করি না, এই জন্য যদি কোনো ডিসকাউন্ট পায়, লেস পায়, সেটা ব্যাংক রেখে দেবে। The same rule applies conversely when the actual cost of production are substantially greater than the estimated cost. দেখছেন, সেম রুলটা অ্যাপ্লাই হবে। গ্রেটার প্রাইস যদি লেগে যায়, 1 লাখ টাকা দিয়ে খাটটা কেনার কথা ছিল, গিয়ে দেখলো যে আসলে এটা বানাইতে গিয়ে 1,20,000 টাকা লেগে গেছে, ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার কথা ছিল 1,10,000, তাহলে আরো 10,000 পকেট থেকে গেল না, তাও এটা ক্লায়েন্ট থেকে নিতে পারবে না, লসটা ব্যাংকের বিয়ার করতে হবে, এটাই হলো বিজনেস। সেম রুলটা কনভার্সলি অ্যাপ্লাই হবে আর কি, ঠিক আছে। যে বিপরীত ভাবে যদি সে বেশি দাম দিয়ে কিনে, তাহলে সেই দায়ভার ব্যাংকের, নট দি লায়াবিলিটি অফ দি কাস্টমার। এটুক পর্যন্ত কারো কোনো এমবিগুইটি আছে কিনা, থাকলে বলেন প্লিজ, নাহলে আমরা গ্যারান্টিতে যাবো। আমার 3-4 একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন প্লিজ। ওখানে আপনি ভেরিয়েশনস ইন ডেলিভারি ডেট, ওখানে সিজনালিটির সাথে একটা উদাহরণ দিয়েছিলেন ইটের ব্যাপারে। এটা কেমন হতে পারে কিনা যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে বলে, কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে বলে 1 রেট, 1 মাসের মধ্যে গুলো আরেক রেট, এটা কি এখানে প্রযোজ্য এই উদাহরণটা? ডেলিভারি ডেটের উপরে এই টাইপেরটা এমন আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে ডেলিভারি ডেটটা আপনি যেটা বলছেন 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হলে এত দিব, 6 মাসের মধ্যে এত দিব, এটা না। আমার তো ডিউরেশনটা আগেই ফিক্স থাকবে যে তুমি আমাকে 3 মাসের মধ্যে দিবা, বুঝছেন কিনা?
জি না, ডিউরেশন ওখানে আচ্ছা বুঝতে পারছি। ডিউরেশনটা আগেই ফিক্স করা থাকবে যে 3 মাসের মধ্যে দিবে। ওখানে বলে দিবে যে তুমি যদি জুনের মধ্যে আমাকে দাও, মানে ওই যে আমি যেটা বললাম জি ডেলিভারি ডেটটা যদি আপডেট হয়ে যায়, এই কারণে অনেক কিছু দাম আসলে বেড়ে যায় কমে যায়, এক্ষেত্রে আমরা ভেরিয়েশন করতে পারবো এই ইস্তিসনার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে আমার উদাহরণটা মনে হয় পড়ার লাইনের সাথে রিলেটেড, ওই যে যখন আমরা বিভিন্ন ধরনের অফার দিব। এক্স্যাক্টলি, ওখানে অফার গুলো থাকবে, অফার গুলোর ওকে, মধ্যে একটা অফার বেছে নেবে, যে অফারটা বেছে নেবে ওইটাই অ্যাপ্লাই হবে। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আমরা এবার যাচ্ছি হলো গ্যারান্টি, যে ইস্তিসনার ক্ষেত্রে গ্যারান্টি দেয়া নেয়ার ইস্যুটা কেমন হবে। It is permissible for the institution acting either in the capacity of the manufacturer or of the ultimate purchaser, যে ব্যাংক হোক ম্যানুফ্যাকচারার অথবা হোক পারচেজার, টু গিভ অর ডিমান্ড অ্যাকর্ডিংলি আওয়ার বোন এজ এ গ্যারান্টি, ওর বোন নিতে পারবে গ্যারান্টি হিসেবে। ঠিক আছে, ওর বোন কখন নেয় আমরা তো জানি যে চুক্তির সময় নেয়, তাই না, কেনা বেচা যখন হয় তখন নেয়। which will either be part of the price, এটা হইতে পারে যে পার্ট অফ দি প্রাইস হবে if the contract is fulfilled or forfeited, অথবা এটা বাজেয়াপ্ত হইতে পারে if the contract is rescind, যদি চুক্তিটি বাতিল হয়ে যায়। আমরা জানি অর্বুন এবং হামিশ জিদ্দিয়ার মধ্যে পার্থক্য আছে। অর্বুনটা হলো ব্যাংকের পাওনা, ব্যাংকের অধিকার, এটা ব্যাংক চাইলে পুরোটা রেখে দিবে অথবা চাইলে সে ক্ষতিপূরণটা রেখে বাকিটা ফেরত দিতে পারে। এখানে বলতেছে যে যদি ইস্তিসনার ক্ষেত্রে চুক্তি করে ব্যাংক যদি অর্বুন নেয়, যদি এটা ফুলফিলড হয় তাহলে এটা প্রাইস পার্ট অফ দি প্রাইস হিসেবে হয়ে যাবে। আর যদি চুক্তিটা বাতিল হয়ে যায়, ফরফিটেড হয়ে যায়, মানে এটা বাজেয়াপ্ত হয়ে যাবে টাকাটা, যদি চুক্তিটা বাতিল হয়ে যায়, রিসিন্ড হয়ে যায়। হ্যাঁ, however it is preferable that the amount forfeited be limited to an amount equivalent to the actual damage suffered. তবে এখানে হাফিজ সবসময় একটা পরামর্শ দিয়ে থাকে, বা এটা ইসলামেরও শিক্ষা, যে ভাই তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই পরিমাণ ক্ষতি রাখো, বাকিটা তুমি ফেরত দাও। এটা প্রিফারেবল, নট মাস্ট, এটা মনে রাখবেন। হাওয়ার ইট ইজ মাস্ট যদি দিয়ে দেয়, ইট ইজ কম্পালসরি যদি দিয়ে দেয়, অথবা অব্লিগেশনস যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। এটা প্রিফারেবল যে সে তার ক্ষতিটা রেখে বাকি টাকাটা ফেরত দিয়ে দিবে। In an istisna contract, it is permissible for the institution, যে ব্যাংকের জন্য এটা বৈধ, whether acting in the capacity of manufacturer or in the capacity of ultimate purchaser, হোক ম্যানুফ্যাকচারার অথবা পারচেজার, to demand guarantees that it considers sufficient to secure fulfillment of its rights against an ultimate purchaser or manufacturer। বলতেছে যে ওই ব্যাংক ম্যানুফ্যাকচারার হোক বা পারচেজার হোক, দুই ক্ষেত্রে সে গ্যারান্টি ডিমান্ড করতে পারবে। মানে গ্যারান্টি ডিমান্ড করা কিন্তু হারাম না, এটা কি বৈধ, এই যে পারমিসেবল। সে পারচেজার হোক অথবা ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার হইলে সে বলতে পারে যে ভাই তুমি যে আমার কাছ থেকে নিবা তার গ্যারান্টি কি, তুমি আমাকে ইয়া দাও, তোমার জায়গা জমি আমার সাথে মর্টগেজ করো, বলতে পারে, চাইতে পারে। পারচেজার, সে কিনবে, এমন হইতে পারে যে টাকা কিছু অ্যাডভান্স দিয়ে দিছে, ওই টাকা নিয়ে সে ভাগছে, বুঝছেন, সেক্ষেত্রে বলতে পারে যে তুমি যে আমাকে এটা দিবা, ফুলফিল করবে, এই জন্য আমাকে গ্যারান্টি দাও। তো এই টাইপের মানে ব্যাংক পারচেজার হোক বা ম্যানুফ্যাকচারার হোক, গ্যারান্টি কি করতে পারে, ডিমান্ড করতে পারে। কি পরিমাণ ডিমান্ড করবে, যে সাফিসিয়েন্ট ডিমান্ড করবে যাতে করে তার লস না হয় ব্যাংকের। হ্যাঁ, ইট ইজ অলসো পারমিসেবল, এটাও বৈধ, ফর দি ইনস্টিটিউশন ব্যাংকের জন্য, when acting in the capacity of an ultimate purchaser, যখন পারচেজার হিসেবে সে কাজ করবে, to give guarantees requested by the manufacturer। দেখেন, আপনি শুধু নিবেন সেটা না, দিতেও পারবেন। তার মানে ইস্তিসনার মধ্যে ব্যাংক চাইলে গ্যারান্টি নিতেও পারবে, দিতেও পারবে, যদি ম্যানুফ্যাকচারার দাবি করে। টু গিভ গ্যারান্টিজ রিকোয়েস্টেড বাই ম্যানুফ্যাকচারার, which can be in a form of a mortgage, এটা মর্টগেজের ফরম্যাটে হইতে পারে, পার্সোনাল গ্যারান্টি হইতে পারে, অ্যাসাইনমেন্ট অফ রাইটস হইতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হইতে পারে, যে যে লিয়েন টিয়েন করে দিল, অর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হইতে পারে, যে আমাদের সেভিংস অ্যাকাউন্ট একটা লিয়েন করে দিল, অর কনসেন্ট টু ব্লকিং উইথড্রয়াল ফ্রম এন অ্যাকাউন্ট, অথবা কোন একটা অ্যাকাউন্টে মানে ব্লক করে দিল, যে আপনার 20 লাখের উপরে হইলে আপনি টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন, 20 লাখ পর্যন্ত উইথড্র করতে পারবেন না, এমন এই টাইপের মর্টগেজ নেওয়া যেতে পারে। তার মানে মর্টগেজের একটা ফরম্যাট বলছে, ফরম্যাট গুলো কি হতে পারে, মর্টগেজ হতে পারে, পার্সোনাল গ্যারান্টি, অ্যাসাইনমেন্ট অফ রাইটস। অ্যাসাইনমেন্ট অফ রাইটস মানে হলো কোন একটা অধিকার দিয়ে দিল, যে ভাই আমার এই গাড়িটা আছে, গাড়িটা আপনি আপনার অধীনে আমি দিয়ে দিলাম, এই টাইপের কোন একটা অধিকার দিয়ে দিল আর কি। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এগুলো আমরা তো জানি। এই টাইপের গ্যারান্টি নেওয়া যাবে, দেওয়া যাবে।
তারপর বলতেছে ইস্তিসনা চুক্তিটা চেঞ্জ করা যাবে কিনা। হ্যাঁ, এই পয়েন্টে যেটা বলছে চেঞ্জেস টু ইস্তিসনা কন্ট্রাক্ট, ইস্তিসনা চুক্তিটা চেঞ্জ করার ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টস, চেঞ্জেস এন্ড ইন্ট্রোডাকশন অফ নিউ কন্ডিশনস, কোনো অ্যামেন্ডমেন্ট করা যাবে কিনা, কোনো কিছু পরিবর্তন করা যাবে কিনা, অথবা নতুন কোনো কন্ডিশন ঢুকানো যাবে কিনা, ইন্ট্রোডাকশন অফ আ নিউ কন্ডিশনস। বলছি it is permissible after the conclusion of an istisna contract for the manufacturer and the ultimate purchaser to agree on amending the manufacturing or construction specifications previously agreed upon or introducing additional specifications। তার মানে অ্যামেন্ডমেন্টও করা যাবে, চেঞ্জও করা যাবে এবং নতুন স্পেসিফিকেশনস ইন্ট্রোডিউসও করা যাবে, মানে ঢুকানো যাবে। রিকোয়ারমেন্টস অন কন্ডিশন দ্যাট, তবে শর্ত আছে। শর্তটা কি? অন কন্ডিশন দ্যাট দি প্রাইস ইজ অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি, যে মূল্যটা যেটা আছে এটাও অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমরা বললাম যে খাট দেওয়ার কথা হলো জাস্ট সিম্পল খাট, 15 দিন পরে খাট বানাইতেছে, অর্ধেক বানাইছে, এমন সময় গিয়ে বললেন যে না ভাই খাটের পিছনে আপনি একটু ওই যে আমি জগ টক রাখতে পারি, বই রাখতে পারি, এমন একটা তাক করে দিবেন, পিছনে আবার একটু ডিজাইন করে দিবেন। এই যে ইন্ট্রোডাকশন করে দিলাম, মানে এখানে একটা নতুন শর্ত ঢুকাই দিলাম। নতুন শর্ত ঢুকাইলে প্রাইসটাও ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। সে যদি বলে যে ভাই এটা অ্যাডজাস্ট করতে হলে আমাকে আরো 10,000 টাকা বেশি দিতে হবে, তাহলে এটা দিতে হবে। ঠিক আছে। এন্ড আ রিজনেবল পিরিয়ড ফর দি এক্সিকিউশন অফ দি নিউ রিকোয়ারমেন্ট ইজ গ্র্যান্টেড। এবং বলা হলো যে আপনাকে নর্মাল খাট বানাই দিবে 10 দিনে, আপনি যখন আরো ডিজাইন ভিতরে পিছনে লাগাই দিলেন তখন এটার জন্য আবার রিজনেবল টাইম এক্সটেন্ড করে দিতে হবে, যে ঠিক আছে 10 দিনে দেওয়ার কথা ছিল, আপনি এখন 15 দিনে দেন, কোনো সমস্যা নাই। এই পুরাটাই বৈধ। ঠিক আছে। তার মানে আমরা যেটা দেখলাম যে ইস্তিসনা চুক্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে দুইজন মিলে যদি এগ্রিমেন্টে আসে যে এরা অ্যামেন্ডমেন্ট করবে, চেঞ্জ করবে অথবা নতুন কোনো শর্ত ঢুকাবে, তাহলে ঢুকাইতে পারবে, কোনো সমস্যা নাই। অ্যাকর্ডিংলি তাকে দুইটা কাজ করতে হবে, একটা হলো যে প্রাইসটা অ্যাডজাস্ট করতে হবে, আর আরেকটা হলো যে এই রিজনেবল পিরিয়ড তাকে দিতে হবে এটা কাজটা শেষ করার জন্য। ঠিক আছে। It is also permissible to state in the contract that the consideration for amendments or introduction of additional requirements shall be determined and added to the original price as per the expert opinion। এখন এই যে অরিজিনাল প্রাইসে কিভাবে ঢুকাবেন, এটার দাম, এই যে অ্যামেন্ডমেন্ট আপনি করলেন বা আমরা ইন্ট্রোডাকশন যে করলাম, যে নতুন কোনো শর্ত ঢুকালাম, সেক্ষেত্রে এটার প্রাইসটা হবে হলো এক্সপার্টদের অপিনিয়নের ক্ষেত্রে হইতে পারে, কাস্টমের ভিত্তিতে হইতে পারে, যে প্রথা বা নীতি, ওই এলাকায় যে নীতি আছে ওই নীতি অনুযায়ী হইতে পারে, ফরেন আইডেন্টিফাইড প্রাইস ইন্ডেক্স, কোনো একটা সুনির্দিষ্ট প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে হইতে পারে, which preclude any uncertainty that may potentially lead to dispute, যাতে করে যত ধরনের ডিসপিউট আছে ডিসপিউটটা প্রিক্লুড করা যায়, মানে এটা দূরীভূত হয়ে যায়, এখানে যেন কোনো আনসার্টেনটি না থাকে এবং কোনো বিতর্ক যেন না থাকে। এই জন্য কোনো এক্সপার্টের অপিনিয়ন নিয়ে কাস্টমস এর মাধ্যমে অথবা আইডেন্টিফাইড কোনো ইন্ডেক্সের মাধ্যমে এই যে অ্যাড করলাম বা অ্যামেন্ডমেন্ট করলাম, ওইটার মূল্যটা কি করতে হবে, পরিশোধ করতে হবে বা অ্যাড করে দিতে হবে। আবার যদি সিমালটেনাসলি যদি মনে করেন যে বলছিল পিছনে ডিজাইন দিতে, ডিজাইনটা বাদ দিয়ে দিবে, তাহলে ওই যে ডিজাইনের দাম কমে যাবে, সেম, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে, মানে অ্যাডজাস্ট করবে এক কথায় শেষ। 4.1 তে যেটা বলা হয়েছে, the ultimate purchaser cannot oblige the manufacturer to introduce modifications and changes to the subject matter of an istisna contract without the consent of the manufacturer। ঠিক আছে। পারচেজার ম্যানুফ্যাকচারারকে না জানায় নিজের মতো করে কোনো চুক্তিতে কোনো শর্ত ঢুকিয়ে দিতে পারবে না, কোনো মডিফিকেশনস করতে পারবে না, কোনো চেঞ্জ করতে পারবে না, এটা বৈধ না। ঠিক আছে। তার মানে যদি চেঞ্জ করতে হয়, মডিফাই করতে হয় এবং কোনো কিছু ইন্ট্রোডিউস করতে হয়, সেটা দুইজনের সম্মতিতে হওয়া লাগবে, ম্যানুফ্যাকচারার এবং পারচেজার। It is not permissible for amendments and changes to the contract to be agreed on the basis that the additional sum will be paid in consideration for an extension of the period of payment। Very much important line, এটা স্টার মার্ক দিয়ে রাখেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে এটা বৈধ না যে অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জটা করবে কি, তাকে এডিশনাল টাকা দিবে টাইমটা এক্সটেনশন করে দেওয়ার জন্য, পেমেন্টের টাইম। মনে করেন যে ক্লায়েন্ট মানে কোন একটা ইস্তিসার ভিত্তিতে বিনিয়োগ নিল, নেওয়ার পরে এটা দেওয়ার কথা ছিল 6 মাসের মধ্যে, ক্লায়েন্ট 6 মাসে দিতে পারবে না, তারা বললো যে ঠিক আছে ভাই তুমি 9 মাসে দিও,
কিন্তু আমারে অতিরিক্ত আরো 10,000 টাকা দিতে হবে। এই যে টাইম এক্সটেনশন করলেন, কনসিডারেশন অফ এন এক্সটেনশন অফ দি পিরিয়ড অফ পেমেন্ট, পেমেন্টের পিরিয়ডটা এক্সটেন্ড করার কারণে এই এডিশনাল সাম যদি নেন সেক্ষেত্রে এটা নট পারমিসেবল, মানে হারাম। ঠিক আছে। However, a rebate for prepayment is permissible provided it is not stipulated at the conclusion of the contract. এই লাইনটাও গুরুত্বপূর্ণ, এটা আলাদা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুইটাই আলাদাভাবে পরীক্ষা আসার মতো লাইন। এখানে বলা হচ্ছে যে প্রথম তো বলা হচ্ছে যে আপনি সময় যখন এক্সটেন্ড করে দিবেন পেমেন্টের জন্য তখন কোনো কিছু বাড়ানো যাবে না। আবার এখানে বলছে যে যখন সে আর্লি দিয়ে দিল, সে 1 বছরের জন্য নিচে নিয়ে 6 মাসের জন্য 6 মাস পরে দিয়ে দিছে। কনভেনশনাল ব্যাংকিং আমরা জানি যখন আর্লি পেমেন্ট হয়, আর্লি অ্যাডজাস্টমেন্ট হয়, তখন তাদের উপরে 1% বা 2% ইন্টারেস্ট ইম্পোজ করা হয়। কেন তুমি আর্লি দিয়ে দিলে, এটা তোমার অপরাধ, তাই না? বাট ইসলামী ব্যাংক বলতেছে যে ভাই তোমার টাকাটা সে 1 বছর ইউজ করার কথা ছিল, 1 বছর ইউজ না করে সে 6 মাস ইউজ করে তোমাকে দিয়ে দিছে, তার মানে তুমি 6 মাসের জন্য আরেকজনের কাছে বিনিয়োগ করতে পারো, সুতরাং তুমি তাকে রিবেট দিয়ে দাও, এটা বৈধ। ঠিক আছে। হাউএভার রিবেট ফর প্রিপেমেন্ট ইজ পারমিসেবল, এই যে আগে দিয়ে দিল এই কারণে তাকে আমরা একটা ছাড় দিতে পারি, ভাই তুমি 1% তোমার ডিসকাউন্ট দিয়ে দিলাম, যাও তুমি যে আর্লি দিয়ে দিলে, এই টাইপের রিবেট দেওয়া বৈধ। তবে এই যে রিবেট দিবেন এটা প্রোভাইডেড, এটা শর্ত আছে, ইট ইজ নট স্টিপুলেটেড এট দি কনক্লুশন অফ দি কন্ট্রাক্ট, চুক্তিতে শর্ত করে দেয়া যাবে না যে ভাই আপনি যদি আর্লি পেমেন্ট করেন তাহলে আপনারে আমি রিবেট দিব, এটা যদি শর্ত করে দেন চুক্তির মধ্যে তাহলে এটা হারাম। ঠিক আছে। এখানে খুব খুঁটিনাটি 3টা ইস্যু আছে, 3টা ইস্যুই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো অ্যাম্বিগুইটি থাকলে বলেন, তারপর আমরা নেক্সটে যাব। বুঝতে পারছেন তো না? স্যার রিবেটের বিষয়টা হলো যে যদি আমি তাকে বলি আর্লি পেমেন্ট করলে রিবেট দেবে, তাহলে তো সমস্যা কি এখানে? না, এটা শর্ত করা যাবে না, শর্ত বলছে স্টিপুলেটেড। আপনি বলতে পারেন যে ভাই আপনি যদি পেমেন্ট দেন, ইসলাম ব্যাংক শুনেন ইসলাম ব্যাংক তো চুক্তিতে, আপনি কোন ব্যাংকে আছেন? ইসলাম ব্যাংকে। ইসলাম ব্যাংক কিন্তু সিস্টেমে অলরেডি রিবেটের অপশন মনে চালু করা আছে, আপনি আর্লি অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অটো রিবেট পাওয়া যায় ক্লায়েন্ট। ঠিক আছে। তো এটা হলো যে অটো রিবেট আপনি দিতে পারেন, কনসিডার করতে পারেন, কিন্তু চুক্তি করার সময় বলতে পারবেন না, শর্ত দিয়ে দিতে পারবেন না যে ভাই আর্লি পেমেন্ট দিলে আমি শর্ত দিলাম যে ঠিক আছে আপনাকে আমি 2% 1% ডিসকাউন্ট দেবো, এটা করা যাবে না। কারণ রিবেট মানে হলো হেবা, মানে দান করবেন, আপনার ইচ্ছে আচ্ছা, হলে দান এটার করবেন। কারণ কি? উনি প্রশ্নটা যৌক্তিক বলছে, কারণটা হলো আপনার তখন আপনার আসলে স্টেশনার কমোডিটির প্রাইসটা কত এটা সুনির্দিষ্ট থাকে না, অথচ কোনো পণ্য বিক্রি করলে তার প্রাইস সুনির্দিষ্ট করতে হবে। আপনি রিবেটের ইস্যু যদি আগে কনক্লুশন করেন তাহলে কিন্তু আপনি কত দিনে এসে আপনাকে আগে সেটেল করবে, কত পার্সেন্ট আপনি কম রাখবেন অথবা কত লামসাম কম রাখবেন, এগুলো নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ করার সুযোগ থাকে, এই কারণে সেটা করা যাবে না। আপনার প্রাইসটা যেন নোন থাকে, এই কারণে আগে থেকে কনক্লুশন চুক্তির মধ্যে সেটা শর্ত করতে পারবেন না। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আর আরেকটা ইস্যু হলো যে রিবেট মানে কিন্তু হেবা, হেবা মানে হলো নিঃশর্ত দান, আমি শর্ত টর্ত দিয়ে দান করবো না, এই জন্যই এটা রিবা, এই রিবাটা শর্ত আরোপ হ্যাঁ করা হ্যাঁ, যাবে। ঠিক ঠিক, এটা 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 বড় কারণ। হ্যাঁ, বুঝছেন, এটা ঠিক হলো বলেছেন। এটা হলো সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আমার ভাই মন চাইছে আমি দান করবো। যেমন এখন যদি আমি বলি বাংলাদেশে সবগুলো ব্যাংক হলো আপনার ভাই নেগেটিভ গ্রোথে আছে, ডিগ্রো করতেছে ইন টার্মস অফ ডিপোজিট এন্ড ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট এন্ড রিকভারি, সবকিছুতে ডিগ্রো করতেছে, গ্রো করতে পারতেছে না কেউ। এখন ডিগ্রো করতেছে, ইসলাম ব্যাংক যদি শর্ত আরোপ করে দেয় সেক্ষেত্রে এই রিবেটের ক্ষেত্রে, রিবেট বলতেছে আমি দিব না, তো না দিলে তো ভাই ব্যাংকটা একটু টিকে থাকতে পারতেছে বা ভালো থাকতে পারতেছে, তাই না? এই জন্য রিবেটটাকে ফ্রি রাখা হয়েছে, যেহেতু এটা হেবা, মন চাইলে দিবে, না চাইলে দিবে না, চাইলে বাড়ায় দিবে, না চাইলে কমাই দিবে, এই এটাকে শর্ত আরোপ করা যাবে না। তবে আপনি দিতে পারেন, যেহেতু আপনার ফান্ডটা সে আর্লি পেমেন্ট করে দিচ্ছে, আমরা এই ফান্ডটাকে আবার অন্য জায়গায় কাজে লাগাতে পারছি। জি ভাইয়া, 412টা বলা হচ্ছে ভাই ওই যে আহ, মানে কেন কি বলছে, পারচেজার এবং ম্যানুফ্যাকচারার একচ্ছত্র ভাবে কোনো চেঞ্জ অ্যামেন্ডমেন্ট বা এগুলো করতে পারবে না, মডিফিকেশন করতে পারবে না, দুইজনের এগ্রিমেন্ট লাগবে। হ্যাঁ, এই আচ্ছা। তারপরে যেটা হলো ইন্টারভিনিং কন্টিনজেন্সিস, ইন্টারভিনিং কন্টিনজেন্সির একটা অর্থ দিয়ে দিছে ফোর্স ম্যাজিওর।
ফোর্স মেজিওরটা কঠিন, এটা অর্থ হচ্ছে আসলে দৈব কোনো ঘটনা যদি ঘটে, বুঝছেন? শাহেদ ভাই সরি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি আপু প্লিজ। আপনি যে বললেন যে বাইন্ডিং যে কোনো ধরনের কন্ট্রাক্টেই তো আপনার বোথ সাইডের কনসার্ন ছাড়া কিছু করা যাবে না, যে কোনো এক্স্যাক্টলি বাইন্ডিং কন্ট্রাক্টের ক্ষেত্রে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি, থ্যাংক ইউ। তাও এটা এখানে কিছু কিছু ইস্যু হলো কি, আমার কাছে যেটা মনে হয়েছে, বা তাজামুল ভাই একমত হবেন, যে অনেক কিছু না বললেও পারতো, কিন্তু বলে দিছে। এটা তো আসলে একটা সংবিধানের মতো, বুঝছেন? সংবিধানের মতো আমরা তো মানুষজন মানে ফাঁক ফোকর খুঁজি যে এটা এখানে দেওয়া হয় নাই, এই জন্য আরো স্পেসিফাই করে দিছে আর কি, বুঝছেন? এর চেয়ে বেশি কিছু না আর কি। আমার কাছে মনে হচ্ছে না দিলেও পারতো এটা, বাট দিয়ে দিছে যে মোর জন্য। জি, তাহলে ইন্টারভেনিং কন্টিনজেন্সিস বা ফোর্স মেজর হলো কোনো দৈব ঘটনা যদি ঘটে, মনে করেন যে আপনি কোনো একটা বিল্ডিং বানাইতেছেন ইস্তিসনার ভিত্তিতে, এটা 5 তলা বানানোর কথা 3 তলা বানানোর পরে একটা মানে ঘূর্ণিঝড়ে সেটা ভাঙা পড়ে গেল, সেক্ষেত্রে আসলে কি হবে? ইট ইজ পারমিসেবল বাই ওয়ে অফ এগ্রিমেন্ট অফ দি কন্ট্রাক্টিং পার্টিস, যে দুইজন পার্টি মিলে, কন্ট্রাক্টিং পার্টি যারা আছে এরা এগ্রিমেন্টের মাধ্যমে এটা করতে পারবে, এটা বৈধ, অথবা আরবিট্রেশন অথবা জুডিশিয়াল প্রসিজারের মাধ্যমে টু অ্যামেন্ড দি কন্ট্রাক্ট প্রাইস। যদি দৈব ঘটনার কারণে কোনো কিছু ধ্বংস হয়ে যায়, তাহলে কি বলছে, কন্ট্রাক্টিং পার্টিদের এগ্রিমেন্টের ভিত্তিতে, কোন একটা আরবিট্রেশনের ভিত্তিতে, কোন একটা জুডিশিয়াল প্রসিজারের মাধ্যমে কি করতে পারবে, টু অ্যামেন্ড দি কন্ট্রাক্ট প্রাইস অফ ইসতিসনা কন্ট্রাক্ট। যে মূল্যটা আছে, মূল্যটা কি করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে, আপওয়ার্ডসও করতে পারবে, ডাউনওয়ার্ডসও করতে পারবে। যেটা দামটা বাড়ায়ও দিতে পারবে, দামটা কমায়ও দিতে পারবে, এই উপরের এই সিস্টেম গুলো ফলো করে। অ্যাজ আ রেজাল্ট অফ ইন্টারভেনিং কন্টিনজেন্সিস, এই দৈব ঘটনার কারণে বা ফোর্স মেজরের কারণে, দিস রুল মাস্ট বি রেড টুগেদার উইথ আইটেম 413। 413 তে যা বলছে এটার সাথে এটা মিলিয়ে পড়তে হবে। তারপরে যেটা বলা আছে এই ফোর্স মেজরের ব্যাপারে, ইট ইজ পারমিসেবল ফর দি ইনস্টিটিউশন টু রিপ্লেস আ কন্ট্রাক্টর and enter into an istisna contract with a customer to complete a project which had been started by the previous contractor such as customer। বলা হচ্ছে যে এই যে ফোর্স মেজরের কারণে যে ঘটনাটা ঘটে গেল, এই কারণে একজন কন্ট্রাক্টর কে আরেকজন কন্ট্রাক্টর নতুন কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে রিপ্লেস করা যাবে, এটা কোনো সমস্যা নেই, এটা বৈধ। ইন দিস কেস, এক্ষেত্রে an assessment of the project should be undertaken। এই যে যে পরিমাণ কাজ করা হলো, ওই পরিমাণ কাজের জন্য একটা অ্যাসেসমেন্ট করতে হবে অন দি বেসিস অফ এক্সিস্টিং স্ট্যাটাস অফ দি প্রজেক্ট, যে বর্তমানে এই প্রজেক্টের অবস্থাটা আসলে কোন পর্যায়ে আছে, এটার উপর ভিত্তি করে একটা অ্যাসেসমেন্ট করতে হবে। দি কস্ট অফ দিস অ্যাসেসমেন্ট ইজ চার্জেবল টু দি অ্যাকাউন্ট অফ দি কাস্টমার, যেটা ওই যে কাস্টমারের অ্যাকাউন্টে চার্জ করতে হবে, যে যে পরিমাণ কাজ হয়েছে ওই পরিমাণ কাজের তো সে টাকা দিবে। ইন উইচ কেস অল আউটস্ট্যান্ডিং ডেটস ইফ এনি that arise from the incomplete istisna contract shall be the personal responsibility of the customer। এই ক্ষেত্রে বাকি যতগুলো আছে, ডেটস আছে, অথবা যেগুলো মানে এটার কারণে উদিত হয়, ওই টাইপের সব লায়াবিলিটি গুলোর রেসপন্সিবিলিটি হবে কাস্টমারের, মানে বাকি সবগুলো কাস্টমার মানে বিয়ার করবে আর কি। দি পার্টিস এরা কি পরিমাণ বিয়ার করবে, ওই যে উপরে তো বলছে যে এগ্রিমেন্টের মাধ্যমে হইতে পারে, আরবিট্রেশনের মাধ্যমে হইতে পারে, বা অন্য যে পদ্ধতি বলা আছে জুডিশিয়ালের মাধ্যমে হইতে পারে। The parties may after this conclude a new istisna contract for the remaining work। এই দুইজন পার্টি মিলে চাইলে এই যে সমাধান হয়ে গেল যে কি কি ফোর্স মেজরের কারণে কি কি ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, সব সমাধান করে নতুন করে আবার চুক্তি করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে মে আফটার দিস ভাই কনক্লুড, এটা কি আরেকবার একটু বলা যায়? বলা হয়েছে আপনার এই যে এখানে তো আগে বলা হয়েছে কি, যে আপনার যে ক্ষতি সাধন যেটা হয়েছে ফোর্স মেজরের কারণে, এটা এগ্রিমেন্টের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে, জুডিশিয়াল এই যে জুডিশিয়াল প্রসিজার বা আরবিট্রেশনের মাধ্যমে মূল্যটা কমাইতেও পারবে, বাড়াইতে পারবে, এটা তো ক্লিয়ার, তাই না? এটার সূত্র ধরে বলতেছে যে এই যে মানে দুইটা পার্টি যে চুক্তি করলো, চুক্তি করার পর এক কন্ট্রাক্টর কাজ করতেছিল, এখন এক কন্ট্রাক্টর কাজ করতেছিল, সে আসলে কাজটা যেহেতু আগের স্টেজে ছিল, সে এখন চলে যাবে, তাকে রিপ্লেস করা যাবে, কোনো সমস্যা নেই, এটা বৈধ, পারমিসেবল। এখন বলতেছে যে এই যে তাকে যে রিপ্লেস করবে, রিপ্লেস করার আগে এটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে পুরো প্রজেক্টে, যে কি পরিমাণ কাজ করা হয়েছে, এটার বর্তমান মূল্য কত, এবং এটা ভবিষ্যতে চালাইতে আর কত টাকা লাগবে, এগুলো সব সমাধান করবে। সমাধান করার পরে সে আসলে নতুন ভাবে কাজ শুরু করতে পারবে। ঠিক আছে, এটাই বলছে এখানে। আর এই জায়গায় বলছে যে যদি এই যে নতুন করে মানে কাজ শুরু করবে ফোর্স মেজরের পরে,
সেক্ষেত্রে যেই পার্টিরা আগে কাজ করছে এরা নতুন আর একটা ইস্তিসনা চুক্তি করতে পারে ফর দি রিমেইনিং ওয়ার্ক, যে পরবর্তী বাকি যেই কাজটা আছে এই কাজটার জন্য। মনে করেন যে একটা বিল্ডিং তুলতেছে, তোলার পরে 5 তলা করার কথা, 3 তলার ছাদ যখন ঢালাই দিল, ঢালাই দেওয়ার পরের দিন এটা ধসে পড়লো 3 তলার ছাদটা। 3 তলার ছাদ যে ধসে পড়লো, এখন এটার তো একটা সমাধান হওয়া দরকার, এটা লসটা কে বিয়ার করবে আসলে? এটা দুইজন এগ্রিমেন্টে, যে মনে করেন যে এটা ছাদ ঢালাই দিতে গিয়ে যে কন্ট্রাক্টর আছিল তার দোষ ছিল, সে আসলে নিচে দেওয়ার কথা ছিল হলো মনে করেন যে ওই খুব স্টিলের পাতটা দেওয়ার কথা ছিল, সে আসলে নর্মাল কিছু পুরান বাঁশ দিয়ে দিছে, এই কারণে ছাদটা ধসে পড়ছে, তাহলে এটার জরিমানা কে দিবে? কন্ট্রাক্টর দিবে। এগুলো সমাধান টমাধান হয়ে নতুন করে আবার চুক্তি করবে, ঠিক আছে? এটা বৈধ বলতেছে, এটা সমস্যা নেই, এটা বৈধ। কস্ট অফ দিস অ্যাসেসমেন্ট, এটা দ্বারা কি বুঝেছে? কস্ট অফ দিস অ্যাসেসমেন্ট হলো এইটার যে কস্টটা হবে, যার উপরে মনে করেন যে পরিমাণ কস্ট যাবে এটা তো সেটেল হয়ে যাবে, ঠিক আছে? একটা তো বলছে যে এই যে এক্সিস্টিং স্ট্যাটাসটা বার করবে, দি কস্ট অফ দিস অ্যাসেসমেন্ট, এই যে অ্যাসেসমেন্টটা করবে, চার্জেবল টু দি অ্যাকাউন্ট অফ দি কাস্টমার, কাস্টমার এই যে অ্যাসেসমেন্টের যে কস্টটা আছে এটা কাস্টমার দিবে। এটা মানে করতে গিয়ে ওই যে মনে করেন জুডিশিয়ালে গেল, মামলা করলো, এটা কে দিবে? ব্যাংক দিবে না, এটা কাস্টমার দিবে, ঠিক আছে? জি, ওকে। বুঝছেন? হ্যাঁ, তাহলে দি পার্টিস মে পরে বলছে কি এরা নিজেরা মিলে আরেকটা চুক্তি করতে পারে রিমেইনিং কাজ করার জন্য। দি ইনস্টিটিউশন ইজ নট বাউন্ড টু ডিল উইথ দি প্রিভিয়াস কন্ট্রাক্টর। এখন দেখা গেল যে কাজটা করার জন্য এই ব্যাংক যে কাজটা করবে, এই জন্য আগে যেই কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাইছিল এই কন্ট্রাক্টরের সাথে আবার কাজ করতে হবে, ব্যাংকের কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটাই বলতেছে যে আগের কন্ট্রাক্টর কাজ করছে, সে খারাপ করছে, আমি তারা বাদ দিয়ে দিবে, এটা বাদ দিতে পারে। আগের কন্ট্রাক্টরের সাথে কাজ করার ক্ষেত্রে ব্যাংক বাধ্য না। ইনস্টিটিউশন ইজ নট বাউন্ড টু ডিল উইথ দি প্রিভিয়াস কন্ট্রাক্টর, রেদার বরং কি করতে পারবে, দি ইনস্টিটিউশন হ্যাজ দি রাইট টু স্টিপুলেট দ্যাট দি ওয়ার্ক নিডেড টু কমপ্লিট টু দি প্রজেক্ট উইল বি ক্যারিড আউট বাই এনি মিনস ইট ডিমস ফিট। বরং ব্যাংক এই শর্ত দিতে পারে, ব্যাংকের এই অধিকার আছে যে বলে দিল যে ভাই এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যেই পদ্ধতিটা ফিট মনে হয়, দি প্রজেক্ট উইল বি ক্যারিড আউট বাই এনি মিনস, যে কোনো মাধ্যমে আমি এটাকে ক্যারি আউট করব, ইট ডিমস ফিট, এটাকে কমপ্লিট করার জন্য এটা ফিট মনে হয় এমন যে কোনো মাধ্যমে আমি এটাকে কমপ্লিট করব, এমন শর্ত ব্যাংক উল্টা দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছেন কিনা, না বুঝলে বলেন এই পুরাটা সিনারি। লাস্ট তিনটা লাইনটা একটু আবার। লাস্ট এই লাইনটা নাকি? মনে করেন ব্যাংক কোন একটা কন্ট্রাক্টরের সাথে তো কাজ করছে, ব্যাংক হলো ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছে, মনে করেন কোন একটা কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইলো। এখন ব্যাংক কিন্তু আগের যে কন্ট্রাক্টর ভুল করছে বা তার যে ফোর্স মেজর হওয়ার পরে তার সাথে কাজ করতে হবে, ব্যাংক এটা নিয়ে বাধ্য না, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। পরে বলতেছে রেদার ব্যাংক এই শর্ত দিতে পারবে যে ভাই আমি এই বাকি 3 তলা 4 তলা 5 তলা আমার কমপ্লিট করা লাগবে, তো এটা কমপ্লিট করতে যেভাবে ফিট মনে হয় আমার, আমি ওইভাবেই কাজটা করবো, এই শর্ত ব্যাংক দিয়ে দিতে পারে উল্টা, ঠিক আছে? এটাও বৈধ, এটাই। আচ্ছা, তারপর 4-3 তে যেটা বলা হচ্ছে, ইন দি কেস অফ কনস্ট্রাক্টিং বিল্ডিং অর পাবলিক ইউটিলিটিস অন ল্যান্ড ওন্ড বাই দি আলটিমেট পারচেজার, মনে করেন যে আলটিমেট পারচেজার যে মানে ক্লায়েন্টের জমি আছে, হ্যাঁ, ওই জমিতে কি করবে? বিল্ডিং কনস্ট্রাকশন করবে অথবা পাবলিক কোনো ইউটিলিটিস বানাবে, পাবলিক টয়লেট বানাবে মনে করেন। It is permissible to stipulate that the ultimate purchaser has the right to perform the contract of Istisna at the expense of the manufacturer. তাহলে সে চাইলে এটা এই শর্ত দিয়ে দিতে পারবে যে ভাই ম্যানুফ্যাকচারার যে তুমি তোমার কস্টে আমার এটা করে দিবে। ওই যে একটু আগে যেটা বললাম সরকারের সাথে চুক্তি করছে বিল্ড অপারেট কি ট্রান্সফার, তাই না? বিওটি এই টাইপের আর কি, যে এটা বলতে পারে যে ভাই আমার জমি আছে, তুমি আমার এটার উপরে তুমি একটা বিল্ডিং বানাই দিবা বা পাবলিক ইউটিলিটিস একটা স্কুল বানাই দিবা, এটার খরচ তুমি বিয়ার করো, ম্যানুফ্যাকচারারকে বলে দিল। ইফ দি ল্যাডার ফেলস টু পারফর্ম দি কন্ট্রাক্ট, যদি ম্যানুফ্যাকচারার এটা পারফর্ম করতে ফেলিওর হয়, ব্যর্থ হয়, অর টু কমপ্লিট দি ওয়ার্ক উইদিন আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, অথবা সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে না পারে, এন্ড that this performance will be effected from the date of the manufacturer halted the work, তাহলে এই পারফরমেন্সটা এটা ইফেক্টেড হবে
সে যেখানে গিয়ে কাজটা শেষ করে দিয়েছে ওখানে, তার মানে সে যে পরিমাণ কাজ করেছে ওই পরিমাণের পেমেন্ট পাবে, বাকিটার পেমেন্ট পাবে না। এটা এমন, হ্যাঁ। এখানে আরেকটা সিচুয়েশন বলছে যে যদি কন্ট্রাক্টর মানে ব্যর্থ হয়, সে যদি তার যে অব্লিগেশনসটা সেটা যদি সে হ্যান্ড ওভার করতে না পারে, ইফ দি কন্ট্রাক্টর ইজ আনএবল টু কন্টিনিউ টু ডিসচার্জ হিজ অব্লিগেশন, তার যে অব্লিগেশনটা ছিল সেটা ডিসচার্জ করতে পারে নাই, ডেলিভারি করতে পারে নাই, দ্য আলটিমেট পারচেজার, দি ওনার অফ দি ল্যান্ড, ওই যে ল্যান্ডের যে মালিক, সে ইজ নট এন্টাইটেল টু একুয়ার ওনারশিপ অফ দি ইনকমপ্লিট বিল্ডিং স্ট্রাকচারস। তাহলে ইনকমপ্লিট যে বিল্ডিং স্ট্রাকচার আছে সেটা যে জমির মালিক সে এটার অধিকারী হবে না। যেমন মানে আপনার যেমন আমাদের যদি এমদাদ স্যারের একটা জমি আছে, বললো যে এখানে তুমি আমার একটা 5 তলা বিল্ডিং বানাই দিবা, এখন কন্ট্রাক্টর আসলে 3 তলা বানানোর পরে এটা কন্টিনিউ করতে পারতেছে না, সেটা ডিসচার্জ করতে পারতেছে না। এখন যদি এমন হয় সেক্ষেত্রে 3 তলা যে বানাইছে ইমদাদ স্যার কিন্তু 3 তলার মালিক হবে না। or utilities that are already in place without giving consideration to the customer, অথবা utilities উনি already in place without giving the consideration to the contractor, যে ইমদাদ স্যার এটার মালিক হবে না যদি না কন্ট্রাক্টরকে উনি কনসিডারেশনটা না দেয়, যে যেটা 3 তলা বানাইছে 3 তলার জন্য 3-20-60 লাখ টাকা দেওয়ার কথা, 60 লাখ টাকা যদি কন্ট্রাক্টরকে দেয় তাহলে এই বিল্ডিং এর মালিক উনি, আর না কিন্তু এই বিল্ডিং এর মালিক উনি না, যদিও ওনার জমিতেই এটা হচ্ছে। ঠিক আছে, কারণ এই 3 তলা পর্যন্ত কন্ট্রাক্টর বা ম্যানুফ্যাকচারার নিজের টাকায় বানিয়েছে, এই জন্য এটার মালিক ও। However, this rule depends on the cause of the failure to continue the work. এটা ডিপেন্ড করে আসলে যে কাজটা যে কন্টিনিউ করতে পারে নাই, এটা আসলে কার উপরে ডিপেন্ড করে, এটা কি দোষটা কি ইমদাদ স্যারের নাকি দোষটা কন্ট্রাক্টরের, এটার উপরে আসলে এটার ইফেক্টটা ডিপেন্ড করে, ফেলিয়ারটা ডিপেন্ড করে। ইফ the failure to perform is due to the conduct of the contractor, misconduct of the contractor, যদি কন্ট্রাক্টরের কোনো মিসকন্ডাক্টের কারণে সেই কাজটা করতে পারতেছে না, the ultimate purchaser is liable only for the value of the building structure। ঠিক আছে, যে যদি কন্ট্রাক্টরের নিজের দোষের কারণে সে 3 তলার পরে 5 তলা পর্যন্ত করতে পারে না, তাহলে ইমদাদ স্যার তো এটার কনসিডারেশন না দিলে, পেমেন্ট না দিলে এটার মালিক হবে না। এখন উনি কি পরিমাণ পেমেন্ট দিবে? পেমেন্ট দিবে হলো যে ইজ অনলি লায়াবল অনলি ফর দি ভ্যালু অফ বিল্ডিং স্ট্রাকচার, বিল্ডিং স্ট্রাকচারটার দাম যদি হয় 50 লাখ টাকা, উনি শুধুমাত্র 50 লাখ টাকা দিবে। এন্ড দি বিল্ডার ইজ লায়াবল টু কম্পেনসেট দি আলটিমেট পারচেজার ফর এনি অ্যাকচুয়াল ড্যামেজ। বলা হচ্ছে যদি অ্যাকচুয়াল কোনো ড্যামেজ থাকে তাহলে ওই ড্যামেজটাও সে দিবে, আর লসটা দিবে হি সাফার্ড। সে যদি সাফার করে থাকে তাহলে বিল্ডার যে মানে কন্ট্রাক্টর যে, সে তো ওইটার টাকা পাবেই না, আরো উল্টা যদি এই কাজটা ছেড়ে দেওয়ার কারণে এমদাদ স্যারের লস হয়, লসের পরিমাণটা সে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে যাবে। এখন বলতেছে যে ইফ দি ফেলিওর টু পারফর্ম ইজ ডিউ টু দি মিসকন্ডাক্ট অফ দি আলটিমেট পারচেজার, কারণ আলটিমেট পারচেজার কে ইমদাদ স্যার, ওনার কোনো ভুলের কারণে এই কাজটা আসলে কন্ট্রাক্টর কন্টিনিউ করতে পারতেছে না, তাইলে কি হবে? দি কন্ট্রাক্টর ইজ এন্টাইটেলড টু দি ভ্যালু অফ দি ওয়ার্ক হি হ্যাজ কমপ্লিটেড এন্ড দি কম্পেনসেশন ফর এনি ড্যামেজ অর লস। সে সেক্ষেত্রে যে পরিমাণ কাজ করেছে এটার দামও পাবে, যদি তার এই কাজটা ছাইড়া দেওয়ার কারণে তার কোনো লস হয়। মনে করেন যে একটা বিল্ডিং 3 তলা করছে, সে আরো 2টা বিল্ডিং এর কাজ করতে পারতো, সে 2টা বিল্ডিং এর কাজ নেয় নাই সে, হ্যাঁ, এখন তার 15 দিন অবসর থাকা লাগবে। এই 15 দিন যে অবসর থাকা লাগবে এই কাজটা ছাইড়া দেওয়ার কারণে, এবং এটা দোষটা যে ইমদাদ স্যারের, এই জন্য এই টাইপের অ্যাকচুয়াল ড্যামেজ বা লস যদি হয় ওইটাও ইমদাদ স্যার তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, however if the failure to perform has not been caused by either of them, কারোই দোষ নাই, এমদাদ স্যারের দোষ নাই, কন্ট্রাক্টরের দোষ নাই, তাহলে কি হবে? The ultimate purchaser is liable only for the value of the building structure that is already in place, যেই যে পরিমাণ বিল্ডিং দাঁড়িয়েছে, যে পরিমাণ বিল্ডিং কনস্ট্রাকশন করা আছে, উনি শুধু ওই পরিমাণ বিল্ডিং এর মূল্য দিবে। and neither of them has any responsibility to pay compensation for the loss or damage the other party had suffered। শুধুমাত্র ইমদাদ স্যার তাকে বিল্ডিং এর যে দামটা আছে, স্ট্রাকচারের দামটা দিবে। আর যেহেতু কারোই কোনো দোষ নাই, মনে করেন যে এমন কিছু ঘটছে যে টানা তুফান আর বৃষ্টি শুরু হয়ে গেছে, 6 মাস বৃষ্টি চলবে, ঠিক আছে, এখন কাজ আর করতে পারতেছে না, কারোই দোষ নাই, তাহলে কেউ কাউকে কোনো ক্ষতিপূরণ দিবে না। ঠিক আছে, তার মানে এটা যদি আমরা একটু সামারি করি, যদি
কোনো একটা বিল্ডিং এর কাজ শুরু করলো, শুরু করার পরে করতে পারতেছে না, সেক্ষেত্রে যার দোষে করতে পারতেছে না তাকে অপর পার্টিকে লস দিতে হবে। আর যার বিল্ডিং এর উপরে বিল্ডিংটা, যার জায়গার উপরে বিল্ডিং হচ্ছে মালিক, আলটিমেট পারচেজার, সে কন্ট্রাক্টরকে ওই পরিমাণ টাকা দিতে হবে যে পরিমাণ অ্যাকচুয়ালি তার খরচ হয়েছে। ওই পরিমাণ টাকা না দিলে সেটার মালিকানা বহন করবে না, মানে ওই পরিমাণ টাকা না দিলে সে মালিকানাটা পাবে না। ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কারো এমবিগুইটি আছে কিনা? না থাকলে আমরা সামনেরটা যাই। আচ্ছা, এটা শেষ করি, তারপর প্রশ্ন নেই। It is permissible that a contract of Istisna includes a clause to the effect that if any additional conditions are inserted into the contract at a later date as a result of directives of the relevant authorities. দেখছেন, relevant authorities যদি কোনো একটা কিছু দিয়ে দেয়, সেক্ষেত্রে এডিশনাল দাম যদি ঢুকে যায় সেটা কে নিবে? It is permissible that a contract of Istisna includes, যে এটা বৈধ একটা ইস্তিসনা চুক্তিতে ইনক্লুড করা হবে এমন একটা ক্লোজ, আ ক্লোজ টু দ্য ইফেক্ট দ্যাট ইফ এনি এডিশনাল কন্ডিশনস আর ইনসার্টেড ইনটু কন্ট্রাক্ট at a later date as a result of directives of the relevant authorities, অন্য রেলেভেন্ট যে অথরিটিজ আছে তাদের কোনো ডিরেকশনস এর কারণে বা কোনো শর্তের কারণে কোনো একটা এডিশনাল আসলে মানে যেখানে ইনভলভ হয়ে গেছে, these additional conditions lead to extra expenses, যেটা কারণে অতিরিক্ত টাকা এখানে আসলে ব্যয় হচ্ছে, এমন যদি কোনো কিছু হয়, that cannot by virtue of the terms of the contract be borne by the manufacturer. এটা by virtue of the manufacturer, এটা মানে কি বলে, by virtue of the customs অথবা নিয়ম অনুযায়ী এটা ম্যানুফ্যাকচারার বিয়ার করবে না। cannot be borne by the manufacturer because they were not in the original contract, কেননা এটা অরিজিনাল চুক্তিতে ছিল না, as signed, যেটা সাইন করা হয়েছে, or there is no law making such payment compulsory, অথবা কোনো, এটা একটু এক্সাম্পল দিলে বুঝবেন। মনে করেন যে একটা বিল্ডিং বানানোর জন্য ইমদাদ স্যারের জায়গা কোনো একজন কন্ট্রাক্টর আসলো, ম্যানুফ্যাকচারার আসলো, সেই ইস্তিসনার ভিত্তিতে 10 তলা বিল্ডিং করে দিবে। এখন 10 তলা বিল্ডিং করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ ছিল না। পরবর্তীতে রাজুক একটা আইন করে দিল যে 5 তলার উপরে যেই বিল্ডিং করবে সে অতিরিক্ত 20,000 টাকা বা 20 লাখ টাকা জমা দিতে হবে রাজুকের কাছে। মানে এটা আগে কিন্তু নিয়ম ছিল না। বিল্ডিং বানানো হচ্ছে, 3 তলা 4 তলা হয়ে গেছে বা 5 তলায় হয়ে গেছে মনে করেন, এমন সময় রাজুক করলো 5 তলার উপরে বিল্ডিং করতে চাইলেই 20 লাখ টাকা রাজুকে জমা দিতে হবে। এখন এটা তো এই খরচটা কে বিয়ার করবে? এই খরচটা ম্যানুফ্যাকচারার বিয়ার করবে না। এক্সপেন্সেস দ্যাট ক্যানট বি বর্ন বাই দি ম্যানুফ্যাকচারার, এটা ম্যানুফ্যাকচারার বিয়ার করবে না যদি এমন কোনো উটকো ঝামেলা বা এই রেলেভেন্ট অথরিটিজ এর কোনো ডিরেক্টিভস চলে আসে। এটাই বলছে এখানে, দেয়ার ইজ নো ল মেকিং সাচ পেমেন্ট কম্পালসারি, এবং এটা যদি কোনো এমন কোনো ল থাকে না যে আসলে এটা কে বিয়ার করবে, এমন কোনো নিয়মও নাই যেটা কি কন্ট্রাক্টর বা ম্যানুফ্যাকচারার বিয়ার করবে না মালিক বিয়ার করবে। The extra expenses will be borne by the ultimate purchaser. তাহলে আলটিমেট পারচেজার যে আছে সেই হলো এক্সট্রা যে পেমেন্টটা আছে, অতিরিক্ত যে রাজুককে 20 লাখ টাকা দিতে হবে, সে এমদাদ স্যার দিবে, এটা ম্যানুফ্যাকচারার দিবে না। ঠিক আছে? এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। ভাইয়া আমি আসলে সরি, আমি যে জায়গায় আছি নেটওয়ার্কটা খুব খারাপ, আমার ফ্ল্যাকচুয়েট করতেছে, আমি অনেক কিছু বুঝি নাই। তা একটা কোশ্চেন আমার মনে যেটা আসছে বলেন যে বলেন। ফোর্স মেজরের কারণে কোনো ম্যানুফ্যাকচারার যদি কোনো কিছু তৈরি করতে যায় এবং সার্টেন পিরিয়ড পরে সেটা যদি তার ড্যামেজ হয়ে যায়, যেমন কথার কথা বন্যা হয়ে গেল, জিনিসটা নষ্ট হয়ে গেল, হুম। তখন ওই 3 মাসে যে তার পরিশ্রম বা তার যে কস্ট, এই জিনিসটা কিভাবে দিবে? এইটা বলছে ওই যে ওখানে একদম শুরুতেই বলে দিছে, দেখেন ওখানে বলছে যে এগ্রিমেন্টের মাধ্যমে হইতে পারে, যে ভাই এটা তো আমারও লস হয়েছে তোরও লস হয়েছে, নে আমি তোর 10-20 হাজার টাকা দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা কি হইতে পারে? কন্ট্রাক্টিং পার্টিজ এর এগ্রিমেন্টের ভিত্তিতে হইতে পারে, বাই ওয়ে অফ এগ্রিমেন্ট অফ দি কন্ট্রাক্টিং পার্টিজ। এরা নিজেরা সমাধান করতে পারে, কিন্তু নিজেরা সমাধান করতে পারে নাই, কেউ মানে না। হেটে গেলো যে আমি যা কাজ করছি, কন্ট্রাক্টর বললো বা ম্যানুফ্যাকচারার বললো আমি যা কাজ করছি আমার টাকা দাও। আর বাড়িওয়ালা গুলো যে ভাই আমার তো টাকাও গেছে, জমিও গেছে, সবই গেছে, সব মনে করেন যে নদী ভাঙিয়া রয়ে গেছে, তো এখন আমি তো ওরা টাকা দিলে তো আমি নিজেই ফতুর। তো তখন এটা কি করবে? এগ্রিমেন্টে আসতে পারলো না ওরা, তখন এই আরবিট্রেশনে যাবে অথবা জুডিশিয়াল প্রসিজারে যাবে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে গিয়ে বলতেছে যে অ্যামেন্ড দি কন্ট্রাক্ট প্রাইস, এটা আপওয়ার্ডও হইতে পারে ডাউনওয়ার্ড হইতে পারে, এটার চুক্তির ইয়াটা
কম হইতে পারে, বাড়তে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হইতে পারে, প্রথমটা হলো এটা, এটা আপনি মাথায় রাখেন। পরে অন্যগুলো সিচুয়েশনাল, এগুলো সিচুয়েশনস এর কারণে বাকিগুলো আসছে, ঠিক আছে? জি ভাইয়া। আর আরেকটা জিনিস হচ্ছে, সেম সিচুয়েশনটা যদি মিসকন্ডাক্টের জন্য হয় তাহলে কোনো কিছু কম্পেনসেশন না পাওয়ার না, প্রশ্ন উঠছে যে না। না না, যে মিসকন্ডাক্ট করবে সে অপর পার্টিকে ক্ষতিপূরণ দিবে। যদি ম্যানুফ্যাকচারার মিসকন্ডাক্ট করে, তাহলে সে শুধুমাত্র যে পরিমাণ কাজ করছে ওই পরিমাণের কাজের টাকাটা পাবে। বাকি আরো উল্টা যদি মালিকের ক্ষতি হয়ে যায়, মনে করেন যে এটা 3 মাসের মধ্যে সে যদি মানে দোতলা বিল্ডিং কমপ্লিট করতে না পারে, ওটা বললাম যে 6 মাসের মধ্যে যদি 3তলা বিল্ডিং কমপ্লিট করতে না পারে, তাহলে তার আসলে 10-20 লাখ টাকা লস হয়ে যাবে, ঠিক আছে? এখন যেটা লস হয়েছে, অ্যাকচুয়াল লস যদি হয়ে থাকে, এটাও ম্যানুফ্যাকচারার দিবে। আবার যদি রিভার্সলি, যে মালিকের মিসকন্ডাক্টের কারণে কোনো লস হয়ে থাকে, তাহলে এটা ওটার মূল্য সহ ক্ষতিপূরণটা সহ ম্যানুফ্যাকচারারকে ফেরত দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে এখন 11টা বেজে গেছে, আমরা সুপারভিশনে আসতে পারছি, ঠিক আছে? ওই কয় শুরুর পৃষ্ঠা দিকে আছে আর ম্যাম শাহেদ? এটা দেখি, এনে হাফ পৃষ্ঠা, এক, আচ্ছা, এটা আমরা পরে পড়ে নিব, হ্যাঁ? দুই পৃষ্ঠা। তিন, না, এটা শুক্রবার সকালে, ভালো হতো। এখন ঘুম নষ্ট করার দরকার নেই, আমরা চার, শুক্রবার সকালে পড়বো। হ্যাঁ 4 পৃষ্ঠা আছে, 4 পৃষ্ঠা আছে। এটা আমার মনে হয় যে ওই পরে আপনারা যেহেতু বললেন, এই জন্য আমি একটু স্লো করে দিয়ে না গেছি। ঠিক আছে, বুঝে বুঝে যাওয়া ভালো হয়েছে, আমরা হ্যাঁ, শুক্রবার সকালে পড়ে নিব, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই যে সুপারভিশন থেকে বাকিটা, হ্যাঁ। আর এই এর আগে 1 থেকে এই যে 4-এর শেষ কথা পর্যন্ত, মানে 5 পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে আমরা যাই, আর নাই শেষ করতে পারি আর কি। কারো কোনো প্রশ্ন নাই, বুঝতে পারছেন তাহলে? স্যার স্যার না কোশ্চেন ভাইয়া, আপাতত থ্যাংক ইউ। নাই, কিন্তু মনে হচ্ছে চারটা আবার নেক্সট দিন আমরা একবার আগে করি, তারপর মনে হয় চারটা আর একবার একটু রিপিট করলে ভালো হবে। কোনো সমস্যা নাই, আপনাদের যদি মনে হয় যে কোনো পয়েন্ট, যদি কোনো পয়েন্টে আপনার মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, স্ক্রিনশট দিয়ে আমারে পার্সোনাল মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, গ্রুপেও দিতে পারেন। যারা বুঝেছেন আপনারা নিজেরা নিজেরা উত্তর দিবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। জি, মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমার মনে হয় যে তাজামুল ভাই বাকিটা ক্লোজ করে দিতে পারেন, প্লিজ। আচ্ছা, ক্লোজ, দুই একজন কিছু প্রশ্ন সলভ করতে বলছে। শাহেদ, যদি আপনি চলে যান তাহলে আমাকে ওই যে হোস্ট বানা যায়, হ্যাঁ? আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে হোস্ট বানাই দিয়ে আচ্ছা, তাহলে এখানে মুশফিক ভাই যে প্রশ্ন দিছেন, প্রশ্নটা মনে হয় দিছেন কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, গ্রুপে নাকি আমাকে পার্সোনালি দিছেন? ইসলামী ব্যাংক কোনটা কারেক্ট জানতে চাইছে, হ্যাঁ? মুশফিক ভাই আছেন গ্রুপে, না ক্লাসে, না চলে গেছেন? জি আছি। আছেন? আচ্ছা ভাই, জি আমি জি আছি। তাহলে বিদায় নিলাম আর কি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছে, ওই দিয়ে কোন দিকে গেল এটা আবার? আচ্ছা, আমরা গ্রুপ থেকে দেখি। Which of the following is correct? কোনটা কারেক্ট? The Islamic Bank may carry out the Murabaha contract irrespective of the customer acceptance of the offer by the supplier. Supplier অফার করছে, সেটা যদি কাস্টমার অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে ইসলামী ব্যাংক সেখানে কি মুরাবাহা করতে পারবে? করতে পারবে না। এটা কারেক্ট না, এটা ভুল। If the customer accept offer of the supplier, the contract between the supplier and the customer become invalid. না, এটা ইনভ্যালিড হবে না। এটা কাস্টমার এবং সাপ্লায়ারের মধ্যে কন্ট্রাক্টটা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে মানে ওই কন্ট্রাক্টটা ভ্যালিড, আর ইসলামী ব্যাংক ওখানে আর করতে পারতেছে না, বাট কন্ট্রাক্টও ভ্যালিড, সুতরাং এটা কারেক্ট না, এটা ভুল। আচ্ছা, the Islamic bank is allowed to accept offer only if the offer is addressed to it. এটা এটা কেন ঠিক হবে? ইসলামী ব্যাংক যদি অফার যদি ইসলামী ব্যাংকের করে অ্যাড্রেস করে, সেটা তো স্পেসিফিক অফার হলো, আর যদি না করে তাহলে জেনারেল অফার।